আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাবো নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের একটি গল্প, চাপালংয়ের মুর্শিদাবাদী শাড়ির কাটা। আমাদের চ্যানেলে এই কাটা সিরিজের একটি গল্প দেয়া হয়েছে, হরিপদ কেরানির কাটা। সেই গল্পে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় মুগ্ধ হয়ে আমরা কাটা সিরিজের নতুন আরেকটি গল্প আনার চেষ্টা করেছি। এই গল্পটি একটু বড় গল্প, কাজেই আপনাদের শোনার সুবিধার্থে চাপালংয়ের মুর্শিদাবাদী শাড়ির কাটা গল্পটিকে আমরা দুটি পর্বে ভাগ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অসংখ্য অসংখ্য অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকে আপনারা শুনবেন চাপালংয়ের মুর্শিদাবাদী শাড়ির কাটার দ্বিতীয় পর্ব। সপ্তরথী একসঙ্গে আক্রমণ করে বাসু সাহেবকে, বলুন কেমন করে এখানে বসে এই ম্যাজিক দেখালেন? বাসু মুচকি হেসে কৌশিকের দিকে ফিরে বললেন, ওসব তো এলিমেন্টারি, নাকি বলো ভাগ্নে? চাপালংয়ের মুর্শিদাবাদী শাড়ি পরা একটি ভদ্রমহিলা এছাড়া আর কি বলতে পারেন? ওরা কেউ কিছু বলতে পারে না। রানু হাসতে হাসতে বলেন, নিখিল, তোমার কফিটা একেবারে জড়িয়ে যাচ্ছে তো। নিখিল এদিকে ফিরে বলে, কি করব মামিমা, এক পেট ঘোল খাওয়ার পর কফি কি খাওয়া যায়? বাসু প্রশ্ন করেন, পোস্টমর্টম রিপোর্ট কি পাওয়া গেছে? ডাক্তার কি বলতে পারছেন খুনটা কখন হয়েছে? নিখিল বলে, বলবো না। কেন? সেটাও আপনি মন্ত্র বলে জানতে পারেননি? একেবারে যে কোনো আন্দাজ করতে পারেনি তা নয়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময়ে বেলা 4টা থেকে 6টা, মানে সায়েন্টিফিক্যালি তাই হওয়ার কথা। সেফ সাইডে থাকবার জন্য অটোপসি সার্জন হয়তো 4টার বদলে বলেছেন 3টে থেকে 6টা। মিলল সময়টা? নিখিল জবাব দিল না। নিঃশব্দে খাবারের প্লেটটা টেনে নিয়ে আহারে মন দিল। সুজাতা তাগাদা দেয়, কি হলো নিখিলদা? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সময়টা তাই? নিখিল অমলেট চিবাতে চিবাতে বলল, স্যার, শুধু ঘোল খাইয়ে আমাকে রেহাই দিলেন না, মাথায় গাধার টুপিটাও পরিয়ে ছাড়লেন। আশ্চর্য, কি করে হয়? কৌশিক শুধু বললে, কি 4 to 6 না 3 to 6? তার দিকে তাকিয়ে নিখিল বললে, বেলা 3:30 থেকে 6টা। মিরাকুলাস। কৌশিক এদিকে ফিরে কি বলতে গেল, শুধু মামু বলা মাত্রই তিনি বলে ওঠেন, কি আশ্চর্য, এতে অবাক হবার কি আছে? ভদ্রক স্টেশনে কমলকলি জীবিত ছিল, কারণ স্টেশন ভেন্ডার তাকে দেখেছে। রেলের খতিয়ান অনুযায়ী ইস্ট কোস্ট এক্সপ্রেস তখনও অন ডট চলছে। তাহলে বেলা 4:10 পর্যন্ত কমলকলি জীবিত ছিল। কেমন? এটা ফ্যাক্ট, প্রুভড। এদিকে জগৎবন্ধু পট্টনায়ক যখন সি টাইপ কম্পার্টমেন্টে কলি নিয়ে ঢোকে, তখনও ট্রেন রাইট টাইম। তখন সন্ধ্যা 6:17-18, কারণ 6:15 ট্রেনটা ইন করেছে। তার আগেই কমলকলি মারা গেছে। এই গ্লেয়ারিং এভিডেন্স হাতে থাকাতে পোস্টমর্টম রিপোর্টে তোমরা কি আশা করেছিলে? ডাক্তার বলবে সকাল 10টা থেকে রাত 8টা? নিখিল বলে, না স্যার, আপনার যুক্তিটা দাঁড়াচ্ছে না। যে ডাক্তার পোস্টমর্টম করেছেন তিনি আদৌ জানেন না যে ভদ্রক স্টেশনে একজন ভেন্ডার মিস মালহোত্রাকে জীবিত অবস্থায় দেখেছি। সেটা আপনি আমি জানি, তিনি জানেন না। বাসু বলেন, বটেই তো। ডাক্তারবাবু শব ব্যবচ্ছেদ করে তা বিজ্ঞানসম্মত পথেই সত্যের কাছাকাছি এসে পৌঁছবেন, তাই তিনি এসেছেন। আমরা জানি মৃত্যুর সময় 4:10 থেকে 6:17 ভিতর, ফ্রম আদার এভিডেন্স। ডাক্তারবাবু একই সত্যে উপনীত হয়েছেন নিহত মহিলার দেহ ব্যবচ্ছেদ করে ডাক্তারি বিজ্ঞানে। নিখিলের তথ্যটা মেনে নিল। সে অনেকটা স্বাভাবিক হয়েছে। ছোড়াটা ঠিক কোথায় পাওয়া গেল অথবা ভেন্ডারের সঙ্গে কমলকলির কথোপকথনের বিষয়ে সে আর ফিরে গেল না। বললে, বেশ বোঝা যাচ্ছে খুনটা হয়েছে ট্রেনটা ভদ্রক ছাড়ার ঠিক পরেই। শুধু পোস্টমর্টম রিপোর্ট নয়, মার্ডার ওয়েপনটার অবস্থানও একথা এস্টাবলিশ করছে। অলমোস্ট 100% চান্স লোকটা নেমে যায় বাজপুর কেওনঝড় স্টেশনে 4:55।
আমরা সেই স্টেশনেও খোঁজ করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। কি বলবে? লোকটা নিশ্চয়ই রক্তমাখা অবস্থায় ট্রেন থেকে নামেনি। হয়তো তার গায়ে একটা আলোয়ান জড়ানো ছিল। রক্তের দাগ যদি তাতে লেগে থাকে, তবে তার ঝোলার ভিতরে নিয়ে সে টুক করে ট্রেন থেকে নেমে পড়েছে। কৌশিক বলে, তার মানে লোকটা জাজপুর কেওনঝড় রোড থেকে ডাউন ট্রেন ধরে ফিরে আসে। যদি অ্যাটল কলকাতায় ফিরতে চায়, চাক বা না চাক, বর্তমানে সে ভারতবর্ষের প্রায় 100 কোটি লোকের মধ্যে এখন অচিহ্নিত একজন। তারপর একটা নোট বই দেখে বলে, লোকটা যখন জাজপুর নামে, সে সময় ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস। পুরী থেকে পাটনা যাচ্ছিল খড়গপুর হয়ে। সম্ভবত সে তাতেই চড়ে বসে, তাড়াতাড়ি জাজপুর স্টেশন ত্যাগ করার প্রেরণায়। মৃতদেহটা তো যে কোনো মুহূর্তে আবিষ্কৃত হতে পারে। তারপর ঘণ্টাখানেকের মধ্যে দুটো লোকাল ডাউন ট্রেন পাস করে। সন্ধ্যা 7টার কাছাকাছি এসে পড়ে তিরুপতি হাওড়া এক্সপ্রেস। অবশ্য ইস্ট কোস্ট জাজপুর স্টেশন ছেড়ে চলে যাবার পর লোকটার আর কোনো তাড়াহুড়া ছিল না। সুজাতা বলে, কেন থাকবে না? সে তো শুধু একটা রক্তমাখা চাদরই লুকিয়ে বেড়াচ্ছিল না, তার কাছে ছিল 10 লাখ টাকার অর্নামেন্টস। নিখিল বলে, তা বটে। দুপুরবেলা মধ্যাহ্ন আহারের আসরে এলো একটা টেলিফোন। বিশে শুনে নিয়ে কর্ডলেস ফোনটা বাড়িয়ে ধরল বাসু সাহেবের দিকে। বললে, আপনার ধরেন, নাম বলছে না। বাসু সাহেব ছুরি ফর্ক প্লেটে নামিয়ে রেখে নিস্তার টেলিফোনটা নিয়ে তার কথা মুখে শুধু বললেন, বাসু। ও প্রান্তবাসী বলে, আপনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি স্যার, খুব জরুরি ব্যাপার। আপনার চেম্বারে গিয়েই বলবো। কখন আপনার সময় হবে বলুন। আপনার নাম পরিচয়ে? সেটা সাক্ষাতেই বলবো স্যার, টেলিফোনে নয়। কেন? সেই যারা চুলে 36 ঘা হয় তেনারা কি আপনাকে খুঁজছেন? ঠিক তা নয়, তবে প্রায় সেই রকমই। একটা দুর্ঘটনায় মৃত। দুর্ঘটনায়? আর ইউ শিওর? রেলওয়ে অ্যাক্সিডেন্ট? ঠিক তাও নয়, তবে ঘটনাটা রেলগাড়ির কামরার ভেতরেই। বুঝেছি। সেই যাকে বলে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আজ্ঞে। শুনুন মিস্টার মালহোত্রা, আপনি যদি আমাকে লিগ্যাল কাউন্সিলর হিসেবে রিটেন করতে চান, তাহলে প্লিজ ডোন্ট কাম। আই এম অলরেডি বুকড ফর দ্য কেস। আই নো দ্যাট স্যার, তা জেনেই আপনার সাক্ষাৎ চাইছি। এখন একটা কুড়ি, আপনি 3টে আসতে পারবেন? পারবো স্যার। আপনি দুপুরে মানে বিশ্রাম করেন না? করি, আপনারা অনুমতি দিলে। সো কাম অ্যাট 3। লাইনটা কেটে দিলেন। রানু বলেন, রূপেশ মালহোত্রা, সে আবার কি চায়? সম্ভবত মোলাসেস, আখের গুড়। আখের গুড়? তার মানে? আখের গুছিয়ে নিতে যা প্রদেয়, মধ্যভাবে চাইছিল আমাকে রিটেন করতে। যখন শুনল যে সে মোলাসেস এ স্যান্ড, তখন চাইছে প্রমাণ করতে ভাজা মাছের সে একটা পিঠই চিনে, ও পিঠটা ওর অচেনা। কৌশিক বলে, সল্ট লেক থেকে বলছিল, তাই না? কি জানি, জিজ্ঞেস করিনি। পুরীতে সৎকার করেছে পথের কাঁটাটাকে। সম্ভবত এখন প্রথমত পুলিশের গ্রেপ্তার এড়াতে চায়, দ্বিতীয়ত ধর্মপত্নীর উইলের প্রবেট। রানু বলেন, ওভাবে বলছো কেন? হয়তো রূপেশ সম্পূর্ণ নির্দোষ। বাসু বলেন, হতে পারে, কিন্তু ও যেভাবে টেলিফোনে আমাকে বোঝাতে চাইছিল যে এটা অ্যাক্সিডেন্ট, তা নয়। টেলিফোনে হয়তো ও মার্ডার শব্দটা ব্যবহার করতে চাইছিল না। বাসু বললেন, তাও হতে পারে, তাই সে আমাকে ডায়াল এম করেছিল। ঠিক কাটায় কাটায় 3টের সময় এলো রূপেশ মালহোত্রা। বয়স 40-এর সামান্য কম বলেই মনে হয়। দীর্ঘ একহারা চেহারা, মাথায় ব্যাকব্রাশ চুল, এখনও পাকতে শুরু করেনি, তারিগোফ কামানো, পরনে সাফারি স্যুট। বিশে তাকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো। বাসু ভিতরের দরজা দিয়ে চেম্বারে এসে বসলেন। তার নির্দেশে বিশে ওকে এ ঘরে নিয়ে এলো। বাসু বললেন, প্লিজ সিট ডাউন। বলুন এবার কি বলতে এসেছেন। আপনি আমাকে তুমিই বলবেন স্যার। অলরাইট, বলো রূপেশ, কি বলতে চাও? আমি আজ জগন্নাথ এক্সপ্রেসে ফিরে এসেছি। আপনাকে মিস্টার দস্তুর এঙ্গেজ করে ফেলেছেন, না হলে? আই নো, কিন্তু তোমাকে কি পুলিশে সন্দেহ করছে? এমন আশঙ্কা করার পিছনে কোনো যুক্তি আছে? আপনি তা ভালোভাবেই জানেন স্যার। কমলকুলের মৃত্যুতে আনফর্চুনেটলি
আমি সবচেয়ে লাভবান হচ্ছি। বাসু ঝুঁকে পড়ে বললেন, অ্যাডভার্বটা জায়গায় বসলো না। আগে তুমি বোধহয় বলতে চাইছো কমলকলির আনফর্চুনেট মৃত্যুতে তুমিই সবচেয়ে লাভবান হচ্ছ, তাই না? দুটোই সত্যি স্যার। তাই পুলিশের চোখে আমি প্রাইম সাসপেক্ট। এ হত্যা রহস্যে ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনার প্রয়োজনটাই ছিল সবচেয়ে বেশি। বাসু আবার হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, আর ইউ শিওর তোমার শ্বশুরের একান্ত সচিব পামেলা কাতুরচির নয়? রূপেশ মুখ তুলে ওর চোখে চোখে তাকালো। 5-7 সেকেন্ড দেরি হলো জবাবটা দিতে। তারপর অস্ফুটে বলল, আই ডোন্ট নো স্যার, বাট ইউ ক্যান ভেরি ওয়েল গেস, ক্যান্ট ইউ? আগে হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমিও ভেবে দেখেছি জেডি সাহেব এবার হয়তো তার মতটা বদলাবেন। হয়তো এখনই নয়, আঘাতটা সামলে ওঠার পর। মত আর পথটা বদল নাও করতে পারেন, কিন্তু উইলটা তাকে পাল্টাতেই হবে। নতুন ওয়ারিশ তাকে খুঁজে দেখতে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করতে চাইলে কেন? তুমি তো জানোই এই কেসে তোমাকে ক্লায়েন্ট হিসেবে মেনে নিতে পারবো না। রূপেশ মুখ নিচু করে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর মুখ তুলে বললে, উড ইউ মাইন্ড স্যার ইফ আই স্মোক? সার্টেনলি নট, ফিল কমফোর্টেবল। রূপেশ পকেট থেকে ইন্ডিয়ার কিং সিগারেটের কার্টন বের করে একটা ধরালো তার লাইটারে। বললে, আপনি আমার সম্বন্ধে বিশেষ কিছুই জানেন না। আমি রেস খেলে বহু টাকা উড়িয়েছি। স্ত্রীর সঙ্গে আমার বনিবনা হয়নি, আমরা সেপারেশনে ছিলাম। এসব প্রাথমিক তথ্যগুলি ছাড়া আপনি আর কিছুই বিশেষ জানেন না। আমি কিন্তু আপনার সম্বন্ধে থরলি ওয়াকিবহাল। আমি নিশ্চিতভাবে জানি যে মক্কেলকে বাঁচাতে আপনি কায়দা করে কোনো নিরপরাধীকে ফাঁসির দড়ির দিকে ঠেলে দেবেন না। সেটা আপনার স্বভাব বিরুদ্ধ কাজ হবে। তাই আমি চাই আপনি কেসটা সলভ করুন। আমি জানতে চাই কে আমার স্ত্রীকে ট্রেনের কামরায় খুন করেছে। আমি জানতে চাই কে আমার স্ত্রীকে প্রেমপত্র লিখে প্রলুব্ধ করত। বাসু কথার মাঝখানে বাধা দিয়ে বলেন, তার মানে কমলকলিকে যে একজন প্রেমপত্র লিখত, এ তথ্যটা তুমি আন্দাজ করলে কি করে? আন্দাজ নয় স্যার, কংক্রিট প্রমাণ, ডকুমেন্টারি প্রুফ, সেগুলি আপনার কাছে জমা দিতে এসেছি। অল রাইট, প্রসিড। কিন্তু সবার আগে বলো, ঘটনার দিন ওই 29 তারিখ দুপুরে তুমি নিজে কোথায় ছিলে? রূপেশ তৎক্ষণাৎ বলল, এই প্রশ্নটা কি প্রাসঙ্গিক স্যার? অ্যাট অল রেলিভেন্ট নয়। হত্যা মুহূর্তে তুমি কোথায় ছিলে এটা তো একটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটাই তোমার অ্যালিবাই? না স্যার, সেটা পুলিশের মতে, আপনার তদন্ত অনুসারে নয়। কেন নয়? আপনি তীক্ষ্ণ বুদ্ধিমান। আপনি ভালোভাবেই জানেন রূপেশ মালহোত্রা যদি মূল আসামি হয় তবে সে নিজে হাতে খুনটা করবে না। কারণ রূপেশ মালহোত্রার কাছে 8-10 লাখ টাকার গহনা কিছুই নয়। তার স্ত্রীর লক্ষ্য কমলকলির উইল বর্ণিত শেষ পৃষ্ঠার শিডিউল অব প্রপার্টিজ, যার মূল্যমান কয়েক কোটি টাকা। ফলে রূপেশ মালহোত্রা যদি এ অপরাধের শীর্ষবিন্দুতে থাকে তবে সে প্রফেশনাল মার্ডারার নিয়োগ করবে। হত্যা মুহূর্তে থাকবে হত্যাস্থল থেকে বহু বহু দূরে। পাক্কা অ্যালিবাই থাকবে তার, তাই নয় স্যার? বাসু বললেন, এ তো তোমার অ্যানালাইসিস, আমার প্রশ্নের জবাব তো দিলে না। 29 দুপুরে তুমি বাস্তবে ছিলে কোথায়? রূপেশ কিছুক্ষণ নীরব রইল, মাথা নিচু করে। তারপর হঠাৎ বাসু সাহেবের চোখে চোখে তাকিয়ে বলল, এই প্রশ্নটা জিজ্ঞেস করা কি আপনার উচিত হচ্ছে স্যার? বাসু বললেন, অল রাইট, বলো না তাহলে। ভেবে দেখুন স্যার, আমি আপনার মক্কেল নই। আমি যা বলছি, যা বলবো তা কোনো প্রিভিলেজড কমিউনিকেশন নয়। মামলা আদালতে উঠলে আপনাকে প্রসিকিউশনের প্রশ্নের জবাবে বলতে হবে আমি কি বলেছি। হত্যা মুহূর্তে আমি কোথায় ছিলাম সে কথাও আমি জানি। পুলিশ ইতিমধ্যে আমার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। তারা জানে ঘটনার দিন ভোরবেলা আমি বাড়ি থেকে চলে যাই, ফিরে আসি রাত 11টায়। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে জানতে আমি ওই দুপুরে কোথায় ছিলাম। আমার কোনো পাক্কা এলিবাই আছে কি না, তাই নয়? অল রাইট, বলো না সে কথা। ঠিকই বলেছ তুমি। যেসব কথা তুমি এখন বলছো তা কোনো প্রিভিলেজড কমিউনিকেশন নয়। প্রয়োজনে তা আমাকে বলতে হবে পুলিশকে। সুতরাং ও প্রসঙ্গ থাক। না স্যার, থাকবে না।
সব জেনে বুঝেও আমি তা আপনাকে জানাবো। আমি বিশ্বাস করব আপনি তথ্যগুলি অযাচিতভাবে পুলিশকে জানাবেন না। প্রসিকিউশন যদি আপনাকে সাক্ষ্য দিতে কাঠগড়ায় তোলে তখন আপনি বলতে বাধ্য হবেন, সেটা জানি। তবু আমি বলবো, ওই দিন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি কোথায় ছিলাম। বাসু এবার নিজে থেকেই বাধা দিয়ে বলেন, থাক না, কি দরকার? দরকার আছে স্যার, সবগুলো অ্যাভেলেবল ডাটা আপনার হাতে পৌঁছানো দরকার, যাতে পর্যায়ক্রমে আপনি এই বিচিত্র সমস্যার সঠিক সমাধানে পৌঁছতে পারেন। আমি ঘটনার দিন ভোরবেলা বাড়ি থেকে বার হয়ে যাই। বেলা 9টা পর্যন্ত কোথায় ছিলাম, কি করেছিলাম তা আমি এখন বলছি না। তারপর আমি হাওড়া স্টেশনে চলে যাই শুধুমাত্র একটা সুটকেস নিয়ে। ফর ইউর ইনফরমেশন স্যার, আমি ওই ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনটা ধরে বালাসোর চলে যাই। আনরিজার্ভড সেকেন্ড ক্লাসে আমি ওই ট্রেনেই ছিলাম। রূপেশ যেন এক নিঃশ্বাসে কথা কটা বলে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুপ করে গেল একেবারে। বাসু অবাক হলেন কি না বোঝা গেল না। শান্ত স্বরে প্রশ্ন করলেন, কেন রূপেশ, ওই ট্রেনে তুমি বালাসোর গেলে কেন? রূপেশ বলে, আমারও নিমন্ত্রণ ছিল সেই ম্যারেজ অ্যানিভার্সারিতে। প্রকাশ দস্তুর, মানে যার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সে আমাকে পৃথকভাবে আমন্ত্রণ করেছিল। সামাজিক দৃষ্টিতে কমলকলির স্বামী আমি। প্রকাশ জানে যে আমাদের সেপারেশন চলছে, কিন্তু প্রকাশের সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল আমাদের বিয়ের পরে। ফলে সে আমাকেও সল্ট লেকের ঠিকানায় নিমন্ত্রণপত্র পাঠায়। সম্ভবত সে আন্তরিকভাবে চাইছিল যাতে আমাদের দুজনের মনোমালিন্যের অবসান হয়। কলি বা জেডি জানতেন না আমার নিমন্ত্রিত হবার কথা। গত মাস 6 আমি লাউডন স্ট্রিটে দস্তুর প্যালেসে যাইনি। ভেবেছিলাম বালাসোরে কলিকে কয়েকটা কথা বলবো, সেজন্যই ওই সুযোগটা নেই। আমার ধারণা ছিল ওরা দুজন ফার্স্ট ক্লাস কুপেতে যাচ্ছেন, তাই ভেবেছিলাম বালেশ্বর স্টেশনে ওদের মিট করব। ট্রেনটা যখন বালাসোর স্টেশনে ইন করলো তখন আমার কামরাটা পড়েছিল ঠিক এক্সিট ডোরের সামনে। আমি চট করে নেমে প্রস্থান পথের সামনে গিয়ে দাঁড়াই। দেখতে পাই প্রকাশ নিজেই এসেছে ওদের রিসিভ করতে। সে ছুটোছুটি করছে প্ল্যাটফর্মে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টগুলোয় সে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। জেডি বা কমলকলির দেখা পেল না। ট্রেনটা ছেড়ে দিল। প্রকাশ হতাশ হয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমি সবটাই দেখলাম, আত্মপ্রকাশ করলাম না। বাসু জানতে চাইলেন, কেন? বেশ বুঝতে পারলাম যে কোনো কারণেই হোক ওরা এ ট্রেনে আসেননি। আমি কলকাতায় ফিরে আসতে চাইলাম। ইনফ্যাক্ট পরের একটা প্যাসেঞ্জার ধরে আমি খড়গপুরে চলে আসি। সেখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে কলকাতায়। হাওড়া থেকে আমি দস্তুর প্যালেসে ফোন করেছিলাম। ফোন ধরেছিল কোনো একজন বেয়ারা। সে জানালো জেডি বাড়িতে নেই আর কলি বালাসোরে চলে গেছে ওই সকালের ট্রেনেই। আমি তাকে নিজের পরিচয় দিইনি। বুঝলাম, কিন্তু প্রকাশের কাছে কেন তুমি আত্মপ্রকাশ করলে না? সহজবোধ্য হেতুতে। দেখতে পেলে সে আমাকে ওদের বাড়িতে জোর করে ধরে নিয়ে যেত, যেটা আমি অ্যাভয়েড করতে চাইছিলাম। কলির সঙ্গে দেখা করতেই আমি বালাসোরে গিয়েছিলাম, পার্টিতে যোগ দিতে নয়। বাসু জানতে চান, তুমি কি তার আগেই জানতে যে কমলকলিকে কেউ প্রেমপত্র লেখে বা তার সঙ্গে কারো একটা অবৈধ প্রণয়ের পর্যায়ে চলছে? না স্যার, সে কথা তখন আমি জানতাম না। তাহলে কখন জানলে এবং কেমন করে জানলে? রূপেশ ব্যাখ্যা দেয়, কমলকলির মৃত্যু সংবাদ সে তার মোবাইল ফোনেই পেয়েছিল। পরদিন সে গাড়ি নিয়ে ভুবনেশ্বরে চলে যায়। যাবার আগে জেডিকে একটা ফোন করে। তাকে ফোনে ধরতে পারে না, তিনি বাড়ির ছিলেন না। তবে পামেলার সঙ্গে তার ফোনে কথা হয়। জানতে পারে যে মর্মান্তিক দুঃসংবাদটা ও বাড়িতে সকলেই জানে। রূপেশ পামেলাকে জানায় যে সে গাড়ি নিয়ে ভুবনেশ্বরে চলে যাচ্ছে দেহটা শনাক্ত করতে। সংবাদটা যেন জেডিকে জানানো হয়। রূপেশ বলে, আপনাকে স্যার আমি দুটি তথ্য দেব, যে কথা আপনাকে মিস্টার নিখিল দাস জানাতে পারেননি। ইনফ্যাক্ট তা তিনি নিজেও জানেন না, আপনিও না। আমি আপনার মক্কেল নই, তবু এই দুটি তথ্য আপনাকে সরবরাহ করছি গোপনে। আমি চাই না আপনি অপ্রয়োজনে তা জেডি বা পুলিশকে জানান। কি তথ্য? আপনি সেটা গোপন রাখবেন তো? প্রতিশ্রুতি দিচ্ছেন? বাসু বললেন, লুক হিয়ার ইয়াং ম্যান, এটা একটা মার্ডার কেস। কোনো এভিডেন্স যা সমাধানের পথের ইঙ্গিত দিচ্ছে তা আমি জেনে গোপন রাখতে পারি না। অ্যাজ অ্যান অফিসার অব দ্য হাইকোর্ট
তুমি আমাকে ওসব কথা তাহলে বলো না। না স্যার, আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমি যে তথ্যগুলি দিচ্ছি তা জেডি জানেন না, ক্যালকাটা পুলিশের নিখিল দাসও জানেন না, কিন্তু উড়িষ্যা পুলিশ জানে। ইনফ্যাক্ট আমি তা জেনেছি এসআরপি ভুবনেশ্বরের কাছ থেকে। ইউ মিন সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে পুলিশ ভুবনেশ্বর? ইয়েস স্যার। তিনি আমার মোবাইল ফোনে আমাকে দুঃসংবাদটা জানান। তার উপস্থিতিতেই আমি মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করি। তার কাছ থেকে এই দুটি গোপন তথ্য আমি জেনেছি। প্রয়োজনে আপনি তাকে এসটিডি করে জেনে নিতে পারেন আমি সত্য কথা বলছি কিনা। তিনি জানেন, অথচ নিখিল দাস জানে না। হাউ কাম? আমি তাকে অনুরোধ করেছিলাম তথ্য দুটি মৃতা মহিলার স্বার্থে গোপন রাখতে। আমি তাকে বলেছিলাম ক্যালকাটা পুলিশ চলে পার্টির নির্দেশে, আর পার্টি চলে বিজনেস ম্যাগনেটদের নির্দেশে। ফলে তথ্য দুটি গোপন থাকবে না, সংবাদপত্রে প্রকাশিত হয়ে যাবেই। তাতে লাভ হবে না কারও, শুধু শুধু একটি মৃতা মহিলার কেচ্ছা কাহিনীতে খবরের কাগজ মজা লুটবে। দুর্ভাগিনীর সাধ্য শ্রান্তি মিটে যাবার আগেই এই মুখরোচক কেচ্ছাটা মুখে মুখে ফিরবে। বাসু জানতে চান, এসআরপি ভুবনেশ্বর রাজি হলেন? বললেন, মৃতা মহিলাটি বাঙালি হওয়া সত্ত্বেও মৃতদেহটা আবিষ্কৃত হয়েছে উড়িষ্যায়। ক্ষেত্রে কেসটা উড়িষ্যা হাইকোর্টের এখতিয়ারভুক্ত। তিনি তার রিপোর্টে তথ্য দুটি গোপন রাখবেন না, কিন্তু আমার অনুরোধে ক্যালকাটা পুলিশকেও অযাচিত জানাবেন না। আই সি। তথ্য দুটি কি? কলির হ্যান্ডব্যাগে একটা ছোট্ট নোট বই ছিল, টেলিফোন নম্বরের রেডি রেকয়নার। তাতেই আমার মোবাইল নম্বরটা এসআরপি খুঁজে পান ও আমাকে ফোন করেন। উনি আমাকে সেটি দেখান। আমি সেটা পকেটে পড়ার উপক্রম করতেই ভদ্রলোক বাধা দিয়ে বলেন, নো স্যার, ওটা এভিডেন্স। আপনাকে দেখতে দিয়েছিলাম, শুধু প্রত্যর্পণ করছি না। তখন আমি বললাম, এই খাতায় আমার স্ত্রীর অনেক বান্ধবীর নাম ঠিকানা ও টেলিফোন নাম্বার আছে, যা আমার জানা নেই। অথচ কলির শ্রাদ্ধে তাদের নিমন্ত্রণ করতে হবে। আমি কি নাম ঠিকানাগুলি টুকে নিতে পারি? উনি তাতে আপত্তি করলেন না। আমি গোটা 50 নামের তালিকা বানিয়ে ফেললাম। নোটবইটা ফেরত দিলাম। এই নিন স্যার, এই লিস্টের একটা জেরক্স কপি। বাসু তালিকাটি হাত বাড়িয়ে নিলেন, টেবিলের ওপর কাগজ চাপার তলায় রাখলেন। বললেন, দ্বিতীয়টা? রূপেশ সে কথার জবাব না দিয়ে বলে, ওই লিস্টের প্রথম পাতাতেই একটা মুসলমানের নাম দেখতে পাচ্ছেন, আলী। লোকটাকে আমি চিনি না, তবে সেটা কিছু অবাক করা খবর নয়। আমার অনেক বন্ধু বান্ধবীকেও কলি চিনত না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন স্যার, ওই এন্ট্রিটা বেশ কিছু মিস্টেরিয়াস, তাই নয়? বাসু জবাব দিলেন না। কাগজটা তুলে নজর করলেন। প্রথম দিকেই এ এন্ট্রিতেই লেখা আছে আলী 01197342270। কি মনে হয় স্যার, আলী নামের কোনো ভদ্রলোকের মোবাইল নম্বর হতে পারে, অথবা নিউ দিল্লির কোনো টেলিফোন নম্বরও হতে পারে, কারণ দিল্লির জোনাল কোড নম্বর 011। হয়তো বাকি 7টা নম্বর আলী সাহেবের টেলিফোনের। রূপেশ বলল, আমারও তাই আন্দাজ হয়েছিল, তাই আজ খুব সকালে ওই নাম্বারে একটা এসটিডি করেছিলাম। জবাব পেলাম, এই নম্বরটায় কেউ থাকে না, দ্য নাম্বার ডাজেন্ট এক্সিস্ট। বাসু বলেন, বুঝলাম, কিন্তু এতে মিস্ট্রির কি দেখলে? হয়তো অনেক পুরানো নম্বর। আলী এ নম্বর ছেড়ে দিয়ে গেছে। না স্যার, আলী নয়। লোকটা মুসলমানই নয়, হিন্দু। ওর ছদ্মনাম আলী। কি করে জানলে? রূপেশ নিঃশব্দে তার পকেট থেকে বার করে দিল একটা খাম। ইতিপূর্বে দৃষ্ট একই হস্তাক্ষরে লেখা ছোট্ট চিঠি। কলি, আমার কলি, প্লিজ বালাসোরে তুমি যেও না। একেবারে শেষ মুহূর্তে হঠাৎ, ভগবান না করুন, তোমার স্টমাক আপসেট তো হতেই পারে না? জেডি তখন একাই যেতে বাধ্য হবেন। তিনি রওনা হয়ে গেলেই আমাকে হোটেলে ফোন করো, বাদবাকি আমার দায়িত্ব। সকাল থেকে তোমাকে দুবার ফোন করি। প্রথমবার ধরেন জেডি স্বয়ং, তৎক্ষণাৎ লাইন কেটে দিই। দ্বিতীয়বার টেলিফোন ধরে তোমার ভেটকিমুখ কোম্পানিয়ান, কি যেন নাম ভুলে গেছি। আমি যতবার জানতে চাই মিসেস মালহোত্রা আছেন, ততবারই সে জবাব দেয়, আপনি কে বলছেন? বোঝো সেই ভেটকিমুখর অবস্টিনেসি। আমি কি বলবো যে আমি তার মালকিন কমলকলির চারপাশে ঘুরঘুর করা মুগ্ধ ভ্রমর? আমি টেলিফোন করতে পারছি না, তুমি করো, কেমন?
পাঠানতে বাসু বললেন, এটা তো জেরক্স কপি। মূল কাগজখানা কি ছিল গোলাপি রঙের আর কালিটা নীল? রূপেশ অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? বাসু সে প্রশ্নের জবাব না দিয়ে পুনরায় প্রশ্ন করেন, আর নোট বইয়ে আলীর ওই নাম নম্বরটা, সেটা কি ছিল একই কালিতে লেখা? রূপেশ স্বীকার করল তা ওর মনে নেই, সে লক্ষ্য করে দেখেনি। বাসু জানতে চান, বালাসোর স্টেশনে তুমি সোমা হাজরাকে দেখতে পাওনি? মানে কলির সেই ভেটকিমুখী কোম্পানিয়ানকে? আগে না, আমি অন্য কোনো যাত্রীর দিকে নজরই করিনি। স্টেশনে বেশ ভিড়ও ছিল। আমি প্রকাশকে নজরে রেখেছিলাম, জেডি আর কমলকলিকেই খুঁজছিলাম। বাসু জানতে চান, এই মুগ্ধ ভ্রমর অলিটি কে তা আন্দাজ করতে পারো? জবাবটা দিতে একটু দেরি হলো রূপেশের। গুছিয়ে নিয়ে বলল, একটি মৃত ব্যক্তির সম্বন্ধে কথাটা বলা বোধহয় শোভন হচ্ছে না, বাট ইটস এ মার্ডার কেস। আপনাকে সব কথাই বলা উচিত। দেখুন, কলি কিছু ধোয়া তুলসী পাতাটি ছিল না। প্রাকবিবাহ জীবনে তার একাধিক প্রেমিক ছিল, সুতরাং অলি যে কে তা নিশ্চিত করে বলতে পারি না। নিশ্চিত করে তো বলতে বলছি না, এনি ওয়াইল্ড গেস? হ্যাঁ, সেক্ষেত্রে আমার সন্দেহ লোকটার নাম বিক্রমজিৎ সিং। আমাদের বিয়ের আগে বেশ কিছুদিন কলি ওই বিক্রমজিতের সঙ্গে স্টেডি ডেটিং করছিল। তারপর জেডির হুড়ো খেয়ে লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। আমাদের বিয়েতে সে নিমন্ত্রিত হয়েছিল কিনা জানি না। আমি কলিকে কোনোদিন প্রশ্ন করিনি, কিন্তু সে আসেনি, না দিল্লিতে, না পরে কলকাতার তাজ বেঙ্গলের পার্টিতে। তবে লোকটা সম্প্রতি আবার ঘুরঘুর করতে শুরু করেছিল, আমাদের সেপারেশনের পর থেকেই। ডিসেম্বরের শেষ সপ্তাহে সে কলকাতার হোটেল রাত দিনে 7 দিন ছিল। 29 তারিখে, অর্থাৎ ঘটনার দিন সকালে 8টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে কোথাও চলে যায়, কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস না রেখেই। এই তথ্য তুমি জানলে কেমন করে? রূপেশের হাসিটা ম্লান দেখালো। বললে, আমাদের বিবাহ বিচ্ছেদ প্রায় অনিবার্য হয়ে পড়েছিল, ফলে ওর গতিবিধির ওপর নজর রাখতে আমি একটি গোয়েন্দা সংস্থাকে নিযুক্ত করেছিলাম। কলি যদি বেমক্কা খুন হয়ে না যেত, তাহলে ডিভোর্স কেসে একটা মানি সেটেলমেন্টের প্রশ্ন উঠতই। তখন এসব তথ্য আমার কাজে লাগত। বাসু বলেন, বুঝলাম। তা তুমি আমার কাছে ঠিক কি চাইছো বলো তো? আপনি খুঁজে বার করুন কে কেন কলিকে এভাবে খুন করলো। শুধুই গহনার লোভে, নাকি আরও বড় কোনো লাভের আশায়? দ্বিতীয়ত, আমার পরলোকগতা স্ত্রীকে কে সিডিউস করছিল? আর আমার সমাধান যদি বলে, না, গহনার লোভে কেউ কলিকে খুন করেনি, করেছে আরও কোনো বড় জাতের প্রাপ্তির লোভে। আমার সমাধান যদি বলে, এসব চিঠি জাল, হত্যাকারী এগুলি সৃষ্টি করেছে হত্যাপরাধ আলী নামের একজনের স্কন্ধে চাপিয়ে দিতে, সেক্ষেত্রে কে কেমন লোক হতে পারে একটা সম্ভাব্য নাম বলুন। বাসু ওর চোখে চোখে তাকিয়ে বলেন, রূপেশ মালহোত্রা। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রূপেশ, বললে, গুড বাই স্যার, বেস্ট অফ লাক। সেদিনই রাত 8টা নাগাদ আবার একটা ফোন এলো জেডির কাছ থেকে। বাসু সাহেব আত্মঘোষণা করা মাত্র দস্তুর বললেন, একটা অত্যন্ত গোপন এবং জরুরি সংবাদ জানতে চাই। আপনাকে কষ্ট দেব না, আমি নিজেই এখনই আপনার বাড়িতে চলে আসতে চাই। আপনি কি আধ ঘন্টা সময় দিতে পারবেন? অফকোর্স, ইউ আর ওয়েলকাম। মিস্টার কৌশিক মিত্র কি আছেন? তাকে কি পাবো? পাবেন, সে বাড়িতেই আছে। আমি যে আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি এ খবরটা কাউকে জানাবেন না, বিশেষত পুলিশকে। এগ্রিড, আসুন আপনি। আধ ঘন্টার মধ্যেই দস্তুর সাহেবের গাড়ি এসে থামল বাসু সাহেবের বাড়ির পোর্টিকোর সামনে। গাড়িতে ড্রাইভার ছাড়া তিনি একা। কৌশিক বারান্দায় অপেক্ষা করছিল। আপ্যায়ন করে নিয়ে বসালো তাকে বাসু সাহেবের ঘরের সম্মুখে প্রতীক্ষাগারে। বাসু খবর পেয়ে নিজেই এগিয়ে এসে বললেন, আসুন মিস্টার দস্তুর, এ ঘরে এসে বসুন। দস্তুর এ ঘরে এসে বসলেন। ড্রিঙ্কস কোনো কিছু নিতে রাজি হলেন না। জানালেন পুরীর স্বর্গদ্বারে কমলকলির শেষকৃত্য করে তিনি কলকাতায় ফিরে এসেছেন। তারপরেই উনি সরাসরি চলে এলেন জরুরি ব্যাপারটায়। ঘণ্টাখানেক আগে
রাত 7টা নাগাদ উনি বোম্বাই থেকে একটা এসটিডি কল পান। যিনি ফোন করেছিলেন তার নাম আব্দুল লতিফ। মুম্বাই ক্রফট মার্কেটে তার বিরাট সোনারূপার জুয়েলারি শপ এবি জুয়েলার্স। ওরা দুজন পার্টনার, আব্দুল লতিফ আর বীরেন্দ্রনাথ দত্ত। একজন মুসলমান, একজন হিন্দু, একজন মুম্বাইওয়ালা, একজন বাঙালি। তবু ওদের প্রগাঢ় বন্ধুত্ব। দস্তুর সাহেবের সঙ্গে ওই প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচয় ব্যবসায়িক সূত্রেই। সেই প্রতিষ্ঠানের সিনিয়র পার্টনার জনাব আব্দুল লতিফই ফোন করছিলেন। বাসু জানতে চান, কি বলতে চান জনাব আব্দুল লতিফ? দস্তুর বলেন, আমার টেলিফোনে একটা গ্যাজেট আছে। বোতাম টিপলে দুপক্ষের কথা একটা অডিও টেপে রেকর্ড হয়ে যায়। আমি লতিফের ফোন পাওয়া মাত্র বোতামটা টিপে দিয়েছিলাম। আমাদের দুজনের কথাই টেপে ধরা গেছে। সেটা আমি নিয়েও এসেছি, গাড়িতে আছে। কৌশিক বলে, ঠিক আছে, আমি সেটা নিয়ে আসছি। তাহলে আপনাদের কথোপকথন ডাইরেক্ট ন্যারেশনে শোনা যাবে। দস্তুর একটি 2-in-1 টেপটা ভরে নিয়ে এসেছেন। কৌশিক যন্ত্রটা চালিয়ে দিল। প্রথম দিককার কথাটা কিছু রেকর্ডেড হয়নি। সম্ভবত তখনও দস্তুর সাহেব ব্যাপারটায় গুরুত্ব বুঝতে পারেননি এবং বোতামটাও টিপে দেননি। কথাবার্তা আদ্যন্ত হিন্দিতে, অনুবাদে তা এই রকম, আপনি যখন বলছেন তখন পুলিশকে কিছু জানাবো না, কিন্তু ব্যাপারটা কি? লতিফ বলছেন, আপনার মেয়ের সম্বন্ধে মর্মান্তিক খবরটা কাগজে পড়েছি। আমার গভীর সমবেদনা ইতিপূর্বে ফ্যাক্স করে জানিয়েছি। সেই সংক্রান্ত একটা গোপন সংবাদ আপনাকে এখন জানাতে চাই। আপনি যদি সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দেন। সে কথা তো আগেই বলেছি, বলুন আপনি। কলিমার অপহৃত অলংকারের একটি পিস, পান্না বসানো নেকলেসটা এখন কোথায়, কার কাছে আছে আমি জানি। আর ইউ শিওর ওটা সেই নেকলেসটাই? দস্তুর সাহেব, আপনার ইয়াদ নেই? নেকলেসটা এই বান্দার কারিগরই বানিয়েছিল। আমি সেন্ট্রাল লকেটের বড় পান্নাটা সরিয়ে দেখে নিয়েছি। তার নিচে আমাদের কোম্পানির মনোগ্রাম আছে, এবি। যার কাছ থেকে দেখে নিয়েছি সে তা জানে না। পান্না যথাস্থানে সেট করে তাকে ফেরত দিয়েছি, বলেছি কাল আসতে। অলরাইট, আমি মেনে নিলাম এটা সেই একই নেকলেস, কিন্তু পুলিশের সাহায্য ছাড়া সেটা আমি কি করে উদ্ধার করব? আপনি নিজে চলে আসুন মুম্বাইয়ের নেক্সট ফ্লাইটে। কাল রাত 9টার সময় লোকটা নেকলেস নিয়ে আমার বাড়িতে আসবে, নগদ টাকায় বেচতে। আমি তাকে হাতে নাতে ধরিয়ে দেব। অলরাইট, কিন্তু পুলিশের সাহায্য ছাড়া আমি তাকে ধরব কিভাবে? পুলিশই ধরবে, মুম্বাইয়ের পুলিশ, আমার চেনা পুলিশ। আপনি শুধু আইডেন্টিফাই করবেন নেকলেসটা। বুঝলাম না, আপনি যদি পুলিশেই শেষ পর্যন্ত খবর দেন তাহলে আমার পুলিশে খবর দেওয়ায় আপত্তি কি? সে আলোচনা আমি টেলিফোনে করব না স্যার। ইনফ্যাক্ট এর সঙ্গে যদি কলিমার দুর্ঘটনাটা, আপনি নিশ্চয়ই বুঝছেন আমি কোন দুর্ঘটনাটার কথা বলতে চাইছি, জড়িত না থাকতো তাহলে আমি হয়তো আপনাকে এত কথা বলতামই না। আপনি কি আসতে পারবেন কাল রাত 9টায় আমার গরিবখানায়? না, আমি নিজে যেতে পারবো না। কাল আমাকে কলকাতাতে থাকতেই হবে। তবে আমার তরফে একজন প্রতিনিধি যাবেন। নামটা লিখে নিন, মিস্টার কৌশিক মিত্র অব সুকৌশলী। তিনি একজন প্রাইভেট গোয়েন্দা, অত্যন্ত বিশ্বাসভাজন। অলরাইট স্যার, উনি যেন ওর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। আমার দোকানে নয়, বাড়িতে। অ্যাড্রেস তো আপনার জানা, বান্দ্রার কার্টার রোড। হ্যাঁ, অ্যাড্রেস আমার জানা। যদি মিস্টার কৌশিক মিত্র কোনো কারণে না যেতে পারেন তাহলে আজ রাত্রে আমি ফোন করে জানাবো। সেক্ষেত্রে অন্য কেউ যাবে। থ্যাংক ইউ স্যার। অন্য কেউটা যেন পুলিশের লোক না হয়। গুড নাইট। কৌশিক বলল, আমি রাজি। কাল মর্নিং ফ্লাইটেই মুম্বাই চলে যাব, এখন টিকিট পেলে হয়। দস্তুর বললেন, সে চিন্তা করবেন না, আপনি যেতে পারেন ধরে নিয়ে আমি দোকানে টিকিটের ব্যবস্থা করেছি, ভিআইপি কোটায়। আপনি একা যাবেন না, মিস্টার দাসও যাবেন। কিন্তু তিনি আব্দুল লতিফের বাড়িতে যাবেন না। মুম্বাই পুলিশ লোকটাকে অ্যারেস্ট করার পর তিনি আত্মঘোষণা করবেন। লতিফকে আমি ওয়ার্ড অফ অনার দিয়ে রেখেছি। বাসু বললেন, 95% চান্স জনাব লতিফ এই জাতীয় চোরাই মাল খরিদ করে থাকেন আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে। কিন্তু এক্ষেত্রে আপনার প্রতি বন্ধুত্বের খাতিরে এবং সম্ভবত কমলকলিকে ব্যক্তিগতভাবে চেনেন বলেই তিনি এই পদক্ষেপ করেছেন।
অথবা হয়তো মার্ডার কেস জানার পর চুপ করে থাকতে তার বিবেকে বেঁধেছে। দস্তুর শুধু বললেন, না ব্যারিস্টার সাহেব, 95 নয়, ওটা 100%। মুম্বাইয়ের যে পুলিশ কর্তার মাধ্যমে তিনি জুয়েল থিফটাকে ধরিয়ে দেবেন, তিনি ওর জানা লোক। তিনি এমনভাবে জুয়েল থিফকে ধরাবেন যেন আন্ডারওয়ার্ল্ড বুঝতে না পারে যে খবরটা পাচার হয়েছে আব্দুল লতিফের মারফত। যা হোক, তাহলে ওই কথাই রইল। মিস্টার মিত্র, আপনি তাহলে মিস্টার দাসের সঙ্গে যোগাযোগ করুন। আমার গাড়ি কাল সকালে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। টিকিট আমার ড্রাইভারের হাতে থাকবে। ইন্সপেক্টর দাস অবশ্য সরাসরি পুলিশের গাড়িতে এয়ারপোর্টে যাবেন। তাহলে চলি। দস্তুর উঠে দাঁড়ালেন। যাবার জন্য পা বাড়িয়েছিলেন, বাসু ঠিক তখনই পিছন থেকে প্রশ্ন করেন, মিস পামেলা কাতরুচ্চি কি এই নতুন পরিস্থিতির কথাটা জানেন? দস্তুর দৌড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ঘুরে দাঁড়ান। একটু দেরি হলো জবাবটা দিতে। তার ভ্রু কঞ্চিত হলো। নতনেত্রেই বললেন, নো, গুড নাইট। পরদিন ভোরবেলাকার মুম্বাই ফ্লাইটে রওনা হয়ে গেল ওরা দুজন, নিখিল আর কৌশিক। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে নিখিল বললে, মুম্বাইয়ে আমরা একত্রে থাকব না। আমি থাকব আমার এক সহকর্মীর বাড়িতে চার্চ গেটে। রাত 8:30টায় আমি থাকব বান্দ্রায়। কার্টার রোডে সমুদ্রের ধারে একটা সি ফেয়ারার্স ক্লাব আছে, সেখানেই অপেক্ষা করব। 8:30 থেকে 9:30 তুমি একাই যাবে জনাব আব্দুল লতিফের বাড়িতে। ওর বাড়ি থেকে ক্লাবটা স্টক ক্ষেপণ দূরত্বে। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করো। লোকটা ধরা পড়লে তো নিশ্চয়ই। কৌশিক রাজি হলো। ওরা নির্গমনাদ্বার দিয়ে বার হয়ে আসতেই নিখিল বলল, ওই প্ল্যাকার্ডটা দেখো, লোকটা তোমাকে রিসিভ করতে এসেছে, ওর কাছে এগিয়ে যাও। যারা যাত্রীদের নিতে এসেছে তাদের মধ্যে একজনের বোর্ডে লেখা কে মিত্র। কৌশিক তার কাছে এগিয়ে আসতেই লোকটা বললে, গুড মর্নিং স্যার, ইউ আর কৌশিক মিত্র ফ্রম ব্যারিস্টার। কৌশিক পদপূরণ করল, PKB। আইয়ে স্যার, মেরা সাথ সামান। কৌশিক জানালো তার হাতে যে অ্যাটাচি কেস আছে, এছাড়া আর কোনো মালপত্র নেই। ওরা এগিয়ে এলো পার্কিং লটের কাছে। লোকটা সবিনয়ে বলল, বুরা না মানিয়ে সাব, আপকো ড্রাইভিং লাইসেন্স? বুরা মাননে কা সওয়াল? বলতে বলতে কৌশিক তার ড্রাইভিং লাইসেন্সটা দেখিয়ে দিল। গাড়িতে তৃতীয় ব্যক্তি নেই, ফিয়াট গাড়ি। ঘুরতে ঘুরতে চলে এলো বান্দ্রায়, কার্টার রোডের কাছাকাছি। এয়ারপোর্ট থেকে বেশি দূরে নয়। এসে থামলো একটা 3 স্টার হোটেলের সামনে। এই হোটেলেও কে মিত্রে নামে একটা সিঙ্গেল বেড ঘর আগে থেকেই বুক করা আছে। আব্দুল মিয়ার বাড়িতে স্থানাভাব নেই, বড় এসি গেস্ট রুম আছে, তবু তিনি অগ্রিম এই ব্যবস্থাটি করে রেখেছেন। ড্রাইভার হিন্দিতে জানালো, আমার সাহেবকে বাড়িতে বা দোকানে ফোন টোন করবেন না, প্রয়োজনে তিনিই যোগাযোগ করবেন। আপনি যা যা অর্ডার দেবেন শুধু ভাউচারে সই করে দেবেন, নগদ পেমেন্ট কিছু করবেন না। আমি রাত 8:30টায় আবার আসব। কৌশিকের সঙ্গে একটা ক্রাইম থ্রিলার ছিল। সে সারাদিন বই পড়ল, টিভি দেখল, কর্মহীন একটা অলস দিন অতিবাহিত করে দিল হোটেলে। পশ্চিম দিকের জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। সেদিকে সূর্যাস্ত হলো। শুভ্রপক্ষ গাংচিল দলের ক্রমাগত ওড়াউড়ি। কলকাতায় একটা ফোন করল, তার নিরাপদ পৌঁছানোর সংবাদ আর হোটেলের টেলিফোন নম্বর জানিয়ে দিতে। রাত 8:30 পার হয়ে গেল। লোকটা এলো আরও আধ ঘন্টা পরে। বিলম্ব হওয়ার জন্য মাফি চাইল। তারপর বলল, আসুন স্যার, এবার আমরা যাব। কোথায়? জনাব আব্দুল লতিফের বাড়িতে। জি না, বান্দ্রা পুলিশ স্টেশন, ওখানে ওরা আপনার জন্য অপেক্ষা করছেন। কৌশিক কথা বাড়ালো না। ওরা বলতে কারা তাও জানতে চাইল না। রওনা হলো ফিয়াট গাড়িতে। বান্দ্রা পুলিশ স্টেশনে অপেক্ষা করছিল নিখিল দাস। ধরাচূড়া পড়া। বলল, এস কৌশিক, আলাপ করিয়ে দিই। ইনি মিস্টার সঞ্জয় সিং, বান্দ্রা PS ইনচার্জ। খবর ভালো, লোকটা হাতে নাতে ধরা পড়েছে। আব্দুল মিয়ার বাড়ির কাছাকাছি, তবে অনেকটা দূরে। কোনো ইয়ের বেটা বলতে পারবে না। এই ধরিয়ে দেবার জন্যে জহুরি আব্দুল মিয়া সাহেবের কোনো হাত আছে। নেকলেসটা রসিদ দিয়ে ক্যালকাটা পুলিশের তরফে আমি নিয়েছি, দেখবে? কৌশিক ইংরেজিতে বলে, এমন জিনিস তো বাজারে খরিদ করে বউকে উপহার দিতে পারবো না। কি বলেন সিংজি? একটু হাতে নিয়ে নাড়াচাড়া করি, তাতেই তৃপ্তি। ওসি সাহেব তার গোঁফ চুমড়িয়ে শুধু বললেন, সহি বাত। নেকলেসটা বেশ বড় আর ভারী। কৌশিক
336 আর মাঝখানে একটা বড় পান্নার লকেট। আব্দুল মিয়া বাড়িয়ে বলেননি, $1,02,000 বেশি হওয়াও বিচিত্র নয়। নিখিল বলে, লোকটা একটা দাগি জুয়েল থিফ। বার্গলারি কেসে মেয়াদও কেটেছে 12 দিনেক। তবে আলমারি ভেঙে গহনা হাতানো ছাড়া আর কোনো দিকে ঝোঁক নেই। খুন খারাপির চার্জ কোনোদিন ওঠেনি ওর খাতায়। ওর এলাকা মুম্বাই শহর। কলকাতা, দিল্লি, চেন্নাইতেও ওদের গ্যাংটাকে কাজ করতে দেখা গেছে। কৌশিক জানতে চায়, কি নাম লোকটার? সঞ্জয় সিং আগ বাড়িয়ে হিন্দিতে জবাব দেন, দেখুন স্যার, এসব লোকের হরেক কিসিমের নাম থাকে, এরও আছে। পিতৃদত্ত নামটা কি জানি না। মিস্টার দাস ওকে দেখে বলেছেন, লালবাজারে মানে ওর কলকাতাইয়া নাম ন্যাড়া করিম। কৌশিক জানতে চায়, ন্যাড়া করিম কেন? এমন অদ্ভুত নাম কেন? লোকটা কি ন্যাড়া? জবাব দিল সঞ্জয়, ইউল ব্রেনার মতো নিপাট কামানো মাথা। লোকটা অর্ডার দিয়ে গোটা কতক পরচুল বানিয়ে রেখেছে। হায়দ্রাবাদে ওর মাথায় বিরাট বাবরি, ওখানে গুলিটের মতো কোকড়া কোকড়া চুল। কলকাতায় ন্যাড়াবোস্টম। কোথাও ওর দাড়ি গোফ দুটোই আছে, কোথাও দাড়ি আছে গোফ নেই, কোথাও গোফ আছে দাড়ি কামানো। কলকাতায় শুনেছি। নিখিল ওর মুখের কথা কেড়ে নিয়ে বলে, হ্যাঁ, গোফদারি নিপাট কামানো। তবে বছর 2-2.5 আগে ওকে দেখা যায়নি, অন্তত কলকাতার জুয়েলারি মার্কেটে অথবা ধনির প্রাসাদে। সঞ্জয় বললেন, এখানেও সে অনেকদিন লুকিয়ে লুকিয়ে ছিল। 1.5-2 বছরের মধ্যে ওর অ্যারেস্ট হয়নি। কোনো জুয়েল লিফটিং বা বার্গলারি কেসে ওকে সন্দেহের তালিকাতেও পাওয়া যায়নি। ওদের গোটা গ্যাংটাই বেশ কিছুদিন ইনঅপারেটিভ হয়ে গিয়েছিল। নিখিল জানতে চায়, গোটা গ্যাং বলতে? ওরা দলে ছিল 3-4 জন। সম্ভবত ন্যাড়া করিমি ছিল দলের পান্ডা, আর ছিল একজন বিহারি, সে লোকটাও ইদানিং নাপাত্তা। এছাড়া ছিল একজন গোয়ানিস ইয়াং ম্যান, আলফাফসা, সেও কর্পূরের মতো উবে গেছে। আমাদের রেকর্ডে দেখছি ন্যাড়া করিমের একটা মহিলা সহযোগীও এককালে ছিল। কেউ বলে সে ন্যাড়া করিমের জরু, কেউ বলে রক্ষিতা। মেয়েটি সুন্দরী, বছর 25 বয়স, কিন্তু তারও কোনো পাত্তা ইদানিং পাওয়া যাচ্ছে না। মাঝে একবার মাস 6 জন্যে তার সাজাও হয়ে যায়, ধরা পড়ে ওদের সঙ্গে, কিন্তু গহনা চুরির কেসে ছাড়া পেয়ে যায়। নিখিল বাধা দিয়ে বললে, এই যে বললেন মাস 6 মেয়াদ খাটে। হ্যাঁ, মিথ্যে সাক্ষী দেবার অপরাধে, আন্ডার ওথ সজ্ঞানে মিথ্যা সাক্ষী দিয়েছিল বলে। সে মেয়েটিও এখন নাপাত্তা। কৌশিক জানতে চায়, ন্যাড়া করিম কি করে, থাকে কোথায়? বর্তমান নিবাস বরিভেলি পাহাড়ের গায়ে একটা মুসলমান বস্তিতে, কাজ করে কান্দি ভ্যালিতে একটা মোটর রিপেয়ারিং শপে, গাড়ি রং করার কাজ। আমরা যাব ওর বাড়িতে এবং দোকানে। আপনাদের আসার জন্য অপেক্ষা করছিলাম। নিখিল বলে, নেকলেসটা কিভাবে ওর ঝোলার ভিতর এলো সে বিষয়ে ও নিজে কিছু বলেছে? বলছে ও জানে না। ধরা পড়ি ওর তাৎক্ষণিক স্টেটমেন্ট। এটা কিভাবে তার বিগ সভার ব্যাগে এসেছে তাও জানে না। ওর কোনো শ্যালিকা পুত্র ওকে ফাঁসাবার জন্য এভাবে ওর ঝোলার ভিতর একটা সোনার গহনা ফেলে দিয়ে পুলিশে খবর দিয়েছে। সেই শ্যালক পুত্রের উদ্দেশ্যটা সম্বন্ধে ও কি বলছে? সঞ্জয় বলে, দ্য সেম কক অ্যান্ড বুল স্টোরি। শেষবার মেয়াদ কেটে বেরিয়ে আসার পর ওদের গ্যাংটা আবার ওকে দলে ফিরে যেতে ডাকছে, কিন্তু ও রাজি নয়। কারণ ইতিমধ্যে ও ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে গেছে। রংমিস্ত্রির জীবিকা ছেড়ে সে যেতে চাইল না, তাই এভাবে ওকে ফাঁসানো হলো। 1.5-2 লাখ টাকার একটা নেকলেসের বিনিময়ে। তাই তো বলছি, কক অ্যান্ড বুল স্টোরি। গুছিয়ে একটা মিথ্যা গল্প বলতে পারেনি লোকটা। ন্যাড়াকে ডেকে পাঠাবো, কথা বলবেন? কৌশিক বললে, হ্যাঁ, লোকটাকে একবার চাক্ষুষ দেখে নেওয়া যাক। 2-4টে প্রশ্নও করা যাবে, যাতে ওর বাড়ি বা দোকানের লোকের জবানবন্দির সঙ্গে ওর বক্তব্য কতটা মেলে যাচাই করে নেওয়া যায়। ওসির নির্দেশ মতো ন্যাড়া করিমকে হাতকড়া পরানো অবস্থায় নিয়ে এলো একজন সশস্ত্র পুলিশ। ন্যাড়া করিম খর্বকায় এবং স্থূলকায়, বয়স 50-এর এপারে নয়। ওসি বললেন, ওই টুলটাতে বসো করিম। তুমি নিজেই নিশ্চয়ই বুঝতে পারছো ধরা পড়ার পরেই তুমি যে কথা বলেছিলে তা দাঁড়ায় না। তোমাকে দলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কোনো শালা তোমার ব্যাগে 2 লাখ টাকার গহনা জেরে দেবে না। না না, কোনো কথা বলো না। আগে শোনো আমি কি বলতে চাইছি। 1 নম্বর কথা, তুমি ফেসে গেছো, হাতে নাতে ধরা পড়েছ। তোমার আবার মেয়াদ হয়ে যাবেই, কোনো শালা ঠেকাতে পারবে না। কিন্তু তুমি যদি আমাদের বলে দাও
সচ সচ বাতা দেও, কিভাবে তুমি ওটা পেলে? তাহলে তোমার বিরুদ্ধে গহনা চুরির কেসই আমরা আনবো চোরাই মাল পাচার করার অভিযোগ। চুরির দায়ে সাজা হলে 2-3 বছর এই বুড়ো বয়সে ঘানি টানতে হবে, কিন্তু চোরাই মাল বেচার অপরাধ বড় জোর 6 মাস জেল হবে। বাকি দলটা ধরা পড়লে তুমি যদি রাজসাক্ষী হও তাহলে বেকসুর খালাসও হয়ে যেতে পারো। দেখো ভাবে সত্যি কথাটা বলবে কি না। লোকটা মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ চুপ করে ভাবল, তারপর বললে, হুজুর, ওরা আমাকে জানে মেরে দেবে না, সব কটাকে জেলে ঢুকিয়ে দেব। তাছাড়া তুমি যদি চাও তাহলে তোমাকে রাজসাক্ষী করবই না আমরা। তুমি শুধু জানিয়ে দাও কে কোথায় তোমাকে এটা এনে দিয়েছিল। মুম্বাই বাজারে বিক্রির ব্যবস্থা করতে বলছিল। আমরা জানি তুমি ওই দল ছেড়ে দিয়েছ, সৎভাবে কান্দিভালিতে একটা মোটর রিপেয়ারিং শপে রং মিস্ত্রির কাজ করছো। আমরা আরও জানি তোমাদের বাকি সবাই সেই আলফান্স আর সেই বিহারি বদমাস্টার কি যেন নাম মনে নেই। নানা করিম হঠাৎ ধরতাইটা ধরিয়ে দেয়। ব্রিজলাল কাহার হুজুর? হ্যাঁ, ব্রিজলাল। তাদের কারো সঙ্গে মুম্বাই জহুরি বাজারের যান পহচান নেই। তুমি এতদিন চোরাই মাল পাচার করেছ। মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতার অনেক জহুরির সঙ্গে তোমার যান পহচান আছে। এই জন্যই ওরা তোমাকে দলে ফেরত নিতে চাইছে। এসবই আমাদের জানা। এখন বলো, কে কখন তোমাকে এই নেকলেসটা এনে দিয়েছে? তুমি বান্দ্রা অঞ্চলের ওই কার্টার রোডে ওটা নিয়ে কোথায় যাচ্ছিলে? ওখানে তো কোনো জুয়েলারি দোকান নেই। ন্যাড়া করিম বললে, হ্যাঁ হুজুর, কবুল খাচ্ছি, এটা আমার ব্যাগে অজান্তে কেউ ফেলে দেয়নি। আমাকে বেচতেই দিয়েছিল। মালটার দাম স্যার 2 লাখের কম হবে না, কিন্তু 1.5 লাখে বেচতে পারলে আমি এবার 25,000 টাকা মুনাফা করতাম। কারণ আমাকে ওরা জানিয়েছিল 1.25 লাখ পেলেই আমি যেন ওটা ছেড়ে দিই। সঞ্জয় জানে মূল প্রশ্নটা হচ্ছে কে ওকে বেচতে দিয়েছিল। খুব সম্ভবত এই লোকটা জানে না ওই অলঙ্কারটার সঙ্গে একটা মার্ডার ওতপ্রোতভাবে জড়িত। তা জানলে হয়তো 25,000 টাকা মুনাফার লোভে সে এত বড় দায়িত্বটা নিতই না। কিন্তু মূল প্রশ্নটা সরাসরি করার আগে লোকটাকে একটু সহজ হবার সুযোগ দিল। জানতে চাইল, তোমাকে হাজতে এরা ঠিকমতো দানা পানি দিচ্ছে তো? ন্যাড়া হাসি হাসি মুখে বললে, ওসব কথা ছেড়ে দিন স্যার, আমি তো এই প্রথমবার শ্বশুরালে আসিনি। এখানকার আপ্যায়ন সম্বন্ধে আমার ঠিকঠাক অভিজ্ঞতা আছে। সঞ্জয় শুনল না। একটা কনস্টেবলকে ডেকে অর্ডার দিল ওর হ্যান্ডকাফ খুলে নিতে। 4 পেয়ালা চা আর বিস্কুট আনারও হুকুম দিল। হাতকড়ি থেকে মুক্তি পেয়ে প্রৌঢ় মানুষটা একটু স্বস্তি পেল। সঞ্জয়ের অনুরোধে চা বিস্কুট সেবনেও আপত্তি করল না। বলল, হুজুর, আমি বুড়ো মানুষ, পুরনো দিনের দোস্তটা এলো। বলল, মালটা বাজারে ঝেড়ে দিতে পারলে 20-25 হাজার মুনাফা থাকবে। নেকলেসটা ওরা কোথায় হাতিয়েছে, দিল্লি, লখনৌ না কানপুর, আমি জানি না, জানতেও চাই না। কি দরকার আমার জেনে? আমি তো চিনির বলদ। চোরাই মালটা যান পহচান আদমির কাছে ঝেড়ে দেব, নগদ রুপিয়া গুনে নেব, ব্যাস। তারপর শালার গহনা বেরুর গেল না হংকং, তাতে আমার কি দরকার? কবুল খাচ্ছি হুজুর, লোভে পড়ে এটুকু পাপ আমি করেছি। এখন রাখলেও আপনি, মারলেও আপনি। সঞ্জয় আক্রমণ করল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা দিক থেকে, ওর মনটা নরম করতে। বললে, বড়িভেলি বস্তিতে এখন কে কে আছে? আমার আব্বাজান বিলকুল বুড্ডা, ওর আম্মা চোখে দেখে না, আমার ঘরওয়ালি আর 2টি মেয়ে। ছেলে নেই তোমার? ছিল হুজুর। ছিল বলছি কেন, আছে, তবে আমার নাগালের বাইরে। জাহাজের খালাসি হয়ে গেছে সে, দরিয়ায় দরিয়ায় ঘুরে বেড়ায়। 2-5 বছর পরে বন চাইলে আসে, যখন ওদের জাহাজ মুম্বাই বন্দরে বেরে। তোমার ঘরওয়ালির নাম তো জাহানারা বেগম। লোকটা চমকে ওঠে, চোখে চোখে তাকায়। পরক্ষণে বোধ হয় ওর পূর্ব কথা মনে পড়ে যায়। বছর দিনেক আগে শেষবার যখন সে ধরা পড়ে, তখন ব্রিজলাল আর জাহানারাও ধরা পড়েছিল। ব্রিজলালের 2 বছর সশ্রম সাজা হয় আর জাহানারার মাত্র 6 মাসের। মাথা নেড়ে বলে, জি না হুজুর, আমার জরুর নাম ফতিমা, এ আমার প্রথম পক্ষের। আর জাহানারা, যে গতবার তোমার সঙ্গে ধরা পড়েছিল, তারও তো 6 মাসের মেয়াদ হয়ে যায়। সে কোথায়? ন্যাড়া উঠে গিয়ে জানালা দিয়ে বাইরে থুক করে ফেলে এলো। গুছিয়ে নিয়ে বসে বললে, দোজক। দোজক মতলব?
ধীরে ধীরে একটি বেদনার কাহিনী মেলে ধরল ন্যাড়া। তার নিজের 2 বছরের মেয়াদ হয়েছিল, আর দ্বিতীয় পক্ষের বিবি জাহানারার হয়েছিল মাত্র 6 মাসের কারাদণ্ড। ন্যাড়া আশা করছিল মুক্তি পাবার পর জাহানারা আসবে তার খসমের সঙ্গে দেখা করতে। গড়ার দেওয়া খুপড়ির ভেতর থেকে অনেক দিন পর সে দেখবে তার সুন্দরী স্ত্রীকে। কিন্তু জাহানারা এলো না। 1 মাস, 2 মাস, 3 মাস। তারপর একদিন সাক্ষাৎ সময় দেখা করতে এলো ওর প্রথম পক্ষের বিবি ফতিমা। তার কাছেই পেল সংবাদ, পাখি উড়ে গেছে ওরই হাতে গড়া শাগরেদ আলফান্সোর সাথে। চরম বেইমানি। আলফান্সোকে ন্যাড়াই নিয়ে এসেছিল এই লাইনে, হাতে ধরে সবকিছু শিখিয়েছিল। গতবার সে ধরা পড়েনি, ফাঁকফোকর দিয়ে পালিয়ে যেতে পেরেছিল। পুলিশে তার পাত্তা পায়নি। জাহানারা যেদিন জেনানা ফাটক থেকে ছাড়া পায়, সেদিন ভিড়ের মধ্যে লুকিয়ে অপেক্ষা করছিল আলফান্স। জাহানারা জানত সে নিজে অনিকেত। এতদিন সে ছিল একটা বস্তির ঘরে ন্যাড়া করিমের সঙ্গে। সে আশ্রয় হাতছাড়া হয়ে গেছে। ওর খসম এখনও মেয়াদ খাটছে। জেলখানা থেকে মুক্তি পেল জাহানারা বিলকুল খালি হাতে। তবে একেবারে নাঙ্গা ভিখারি নয়। তার ছিল 2টি সম্পদ, জওয়ানি আর খুবসুরতি। না, জাহানারাকে দোষ দেয় না ন্যাড়া। মেয়েটার সঙ্গে তার নিজের বয়সের ফারাকটাও তো দেখতে হবে। জাহানারা 25 ও তার ডাবল 50। নেহাত দম্পতি, তাই এতদিন ব্রিজলাল বা আলফান্স জাহানারা দিকে হাত বাড়ায়নি। আর মাঝে মধ্যে বাড়াতো কিনা তাই কি ছাইও জানে। মোট কথা প্রথমা বিবির মুখে শুনল আলফান্সের সঙ্গে জাহানারা নিকা করেছে। ওরা দুজনেই ভারত পুলিশের নাগালের বাইরে পালিয়ে গেছে। কে জাহানারার প্লেন ফেয়ার দিল ন্যাড়া জানে না, আন্দাজ করতে পারে মাত্র। আলফান্স ওর সঙ্গে হয়তো যায়নি, হয়তো বেচে দিয়েছে কোনো আরব শেখকে। জাহানারার বিমান ভাড়া হয়তো মিটিয়েছে তার সেই 2 সম্পদই, খুবসুরতি আর জওয়ানি। হয়তো সে এখন সেই মধ্যপ্রাচ্যের আরব শেখের হারেমে আরামেই আছে। দুঃখ করে না ন্যাড়া, এ তার বদনসিব। সঞ্জয় ওকে খোলাখুলি বললে, দেখো করিম, তুমি ওই নেকলেসটা চুরির ব্যাপারে জড়িত এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু কে তোমাকে ওটা বিক্রি করতে দিয়েছে তার নামটা তুমি যদি না জানাও, তাহলে বাধ্য হয়ে তোমার বিরুদ্ধে চুরির কেস সাজাতে হবে। আমরা ইতিমধ্যেই জেনেছি নেকলেসটা চুরি গেছে কলকাতাবাসী এক শেঠের বাড়ি থেকে। তাই কলকাতা থেকে এসেছেন এই অফিসার, উনি শনাক্ত করেছেন গহনাটা। এখন বলো, তুমি কতদিন আগে কলকাতা গেছিলে? ন্যাড়া তার চিবুক চুলকিয়ে বললে, ইয়াদ নেই হুজুর। মেয়াদ কেটে বার হয়েছি আজ 1 বছরের উপর। জেলেও ছিলাম বছর 1.5, ফলে কলকাতায় শেষবার গেছি অন্তত 3-4 বছর আগে। তাহলে তুমি কি স্থির করলে বলো? তুমি বুড়ো মানুষ, কথা আদায় করতে সব কচুয়া ধোলাই টোলাই তোমাকে দেব না। তোমার সামনে 2টি পথ খোলা আছে। 1, কে তোমাকে নেকলেসটা এনে দিয়েছিল তার নাম এবং কোথায় তোমার কাছ থেকে 1.5 লাখ টাকা সে নিতে আসতো তা আমাদের গোপনে জানিয়ে দাও। আমরা যে তোমার মাধ্যমে জেনেছি এটা গোপন থাকবে। তাই কি কখনো থাকে হুজুর? থাকে। পুলিশ কোথা থেকে কিভাবে কোন খবর পায় তা কি জানাজানি হয়? এই যে আজ তোমাকে বান্দ্রা স্টেশনের বাইরে অটোরিকশায় ওঠার মুখে চোরাই মালসহ আমরা গ্রেপ্তার করলাম, এটা কিভাবে? বান্দ্রা এলাকায় তো কোনো সোনারূপার দোকান নেই, তাহলে তোমাকে ধরলাম কিভাবে? সেটাই তো ভাবছি হুজুর। সে ভাবনা ছেড়ে দাও, বরং ভেবে দেখো কোন সাজাটা তোমার মনপছন্দ। চোরাই মাল বিক্রির চেষ্টায় বড়জোর 6 মাস, নাকি 2 লাখ টাকার গহনা চুরি, যার মেয়াদ না হোক 2 বছর ঘানি টানা? না, এখনই কিছু ফস করে বলে বসো না। একটা রাত ভালো করে ভেবে দেখো, কাল সকালে জবাব দিও। কান্দিভেলি বা বরিভেলিতে সমস্যার কোনো সুরাহা হলো না। কান্দিভেলিতে যে মোটর রিপেয়ারিং শপে ও রং মিস্ত্রির কাজ করে তার মালিক যুক্তপ্রদেশের লোক, রামবিলাস মিশির, প্রৌঢ় নির্বিরোধী ব্রাহ্মণ। দোকানটা মাত্র 2-3 দিন খুলে বসেছেন, কিন্তু প্রচুর কাজ পাচ্ছেন। 8-10 জন লোক দিবারাত্র কাজ করে তার গ্যারেজে। হ্যাঁ, মোহাম্মদ করিমকে তিনি চেনেন। বরিভেলির একটা মুসলমান বস্তিতে থাকে। হ্যাঁ, উনি জানেন লোকটা দাগি আসামি।
বছর 2 আগে জেল থেকে বার হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। উনি দয়া করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। রামজির কৃপা হলে হয়তো তার জীবনযাত্রাই বদলে যাবে। না, গত মাসখানেকের মধ্যে মোহাম্মদ করিম একদিনও কামাই করেনি। গতকাল সে অবশ্য উল্টি টাইমে ছুটি নিয়েছিল। আজ এত বেলাতেও সে কেন যে আসেনি তা উনি আন্দাজ করতে পারছেন না। জর্জারি হয়ে থাকবে, অথবা তার আব্বাজান, তিনি খুব বুড়ো, তারই কিছু হয়ে থাকবে। অর্থাৎ ন্যাড়া করিম যে নেকলেস চুরির দায়ে হাজতখানায়, এ সংবাদটা তার অজানা। বরিভ্যালির বস্তিতেও একই হালত। বাড়ির লোক জানে না কেন কাল রাত্রে মানুষটা ঘরে ফিরল না। ওরা আশঙ্কা করেছিল পথ দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট। পুলিশ দেখে বেরিয়ে এলো সবাই। জড়ো হলো বস্তির আশেপাশের মানুষ। সঞ্জয় সিং অনর্গল মিথ্যার সাহায্যে বস্তিবাসীর কৌতূহলকে প্রশমিত করল। হ্যাঁ, মোহাম্মদ করিম কাল বান্দ্রা স্টেশনের কাছে একটা মোটর গাড়ির ধাক্কা খেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত মারাত্মক নয়, 2-4 দিনের মধ্যেই ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ওর জ্ঞান আছে। এই ঠিকানায় নাকি ওর জরু ফতিমা বেবি থাকে। তার সঙ্গে দেখা করতে চায়। ফতিমা কার নাম? ভিড় ঠেলে এগিয়ে আসে বছর 40-এর একটি মহিলা, মাথায় ঘোমটা তুলে। জানতে চায়, হাত পা কাটা যায়নি তো হুজুর? না না, তেমন কিছু নয়, 2 দিনেই ছাড়া পেয়ে যাবে হাসপাতাল থেকে। সঞ্জয়ের সঙ্গে এক মহিলা পুলিশও এসেছিল। সে বলল, ভিতরে চলুন দিদি, কথা আছে। ভিতরে নিয়ে গিয়ে বলল, করিম ভাই ভালোই আছে। ওর হাঁটুতে কিছুটা চোট লেগেছে, শরীরে আর কোনো ক্ষতি হয়নি। আপনি ওর জন্য একটা লুঙ্গি আর ফতুয়া একটা পোটলায় বেঁধে দিন। আর টুথব্রাশ ব্যবহার করে কি করিম ভাই? যে না, দাঁতন। ও আচ্ছা, মেয়েরা বাড়িতেই থাক, বুড়ো দাদু দিদাকে দেখভাল করতে পারবে। আর আচ্ছা ফতেমা দিদি, জাহানারা কার নাম? রীতিমতো চমকে উঠল ফতিমা। কেউ? প্রথম দিকে ওর ভালো করে জ্ঞান হয়নি, তখন উনি বারবার জাহানারার কথা বলছিলেন। আপনার মেয়ে দুটির মধ্যে কারো নাম কি? কথার মাঝখানে ফতেমা বলে ওঠে, জি নেহি, ও ইহার নেহি রাহতি। গুজর গই? জি নেহি, ভাগ গেই। বুঝিয়ে বলে, সে ছিল মোহাম্মদ করিমের দ্বিতীয় পক্ষের বিবি। বড়ি বদমাইশ। পুলিশ নে উনকি পকড় লি, 6 महीने के लिए साजा भी हुई। তারপর খালাস হবার পর না জানে কোথায় ভেগেছে, তবে আমার ঘাড় থেকে তো নেমেছে। খোদার মেহেরবানি। সে কি এখানেই থাকতো, এই বাড়িতে? জি নেহি, অন্য বস্তিতে। কিন্তু তার খোঁজ এত নিচ্ছেন কেন? সে তো 2 বছর হলো না পাত্তা। না মানে, অসুস্থ লোকটা তার নাম করে বারবার খোঁজ করছে। তবে বলুন দোজখে তার পাত্তা নিতে, সে দোজখেই আছে। একটু ইতস্তত করে মহিলা পুলিশ জানতে চাইল, তার কোনো তসবির মানে ফটো টটো আছে? ফতিমা রুখে উঠে, জি নেহি, ও কুছবি কি নাম ইহা মত লিজিয়ে। দিন 2 পরে ওরা ফিরে এলো কলকাতায়। ন্যাড়া করিম তার দলের লোকের নাম বলেনি, মানে বলেছে কিন্তু ধরি মাছ নাছুই পানি পদ্ধতিতে। হ্যাঁ, নেকলেসটা ওকে বিক্রি করতে দিয়েছিল ওর সে পুরনো দিনের দোস্ত ব্রিজলাল কাহার, কিন্তু তার পাত্তা ও জানে না। কথা ছিল ব্রিজলাল এসে ওর কান্দিভিলির কর্মস্থলে মাঝে মাঝে ফোনে খবর নেবে। মালটা ঝেড়ে দেওয়া হয়েছে জানলে সে ওই দোকান থেকেই নগদে 1.25 লাখ টাকা নিয়ে যেত। মুম্বাইয়ে সে কোন ঠিকানায় থাকে তা ন্যাড়া করিম জানে না। ব্যাস, চ্যাপ্টার ক্লোজড। খবরে খুশি হতে পারলেন না দস্তুর সাহেব। নেকলেসটা উদ্ধার হয়েছে জেনে তিনি বিন্দুমাত্র উৎসাহ দেখালেন না। নিখিল দাস নিজেও খুশি হতে পারেনি। বাসু সাহেব ওদের কাছ থেকে সব কিছু খুঁটিয়ে শুনলেন। বললেন, সমাধানের দিকে আমরা এখনও 1 পদও অগ্রসর হতে পারিনি। এমনকি দ্বিধারাটাও এখনও একমুখী হলো না। সুজাতা বলে, দ্বিধারা মানে? হত্যার উদ্দেশ্যটা তো 2 ধারায় বইছে প্রথম থেকেই। যদি সম্পত্তির লোভে প্রফেশনাল মার্ডারার এঙ্গেজ করা হয়ে থাকে, তাহলে প্রাইম সাসপেক্ট রূপেশ মালহোত্রা, সেকেন্ডলি পামেলা কাতরোচ্চি। উভয় ক্ষেত্রেই খুনিকে সম্ভবত ওই 8-10 লাখ টাকায় পুরস্কৃত করা হয়েছে। আর যদি সম্পত্তির লোভে কমলকলিকে খুন করা না হয়ে থাকে, তাহলে আমাদের জানতে হবে কে কে জানত যে ফার্স্ট ক্লাস কুপেতে কমলকলি অরক্ষিত অবস্থায় 10 লক্ষ টাকার গহনা নিয়ে চলেছে। সুজাতা বলে, আমরা জানি।
অনেকেই সেটা জানতো, আবার এমনও হতে পারে আরও অনেকে হয়তো জানতো যে খবর আমরা জানি না। নিখিল বলে, তা ঠিক, রূপেশ আর বিক্রমজিৎ জানতো, সোমা হাজরা জানতো, হয়তো হেড বাবুর্চি ইসমাইল বা ওর হেড বেহারাও জানতো, এমনকি দস্তুর সাহেবের কাজিনের পুত্রবধূ মানে যাদের বিয়ের অ্যানিভার্সারিতে কমলকলি চাঁদিপুর যাচ্ছিল, হয়তো তারাও তথ্যটা জানতো, আমরা তো জানি না। বাসু বললেন, আরও একজন জানতো, তার নাম তুমি করলে না। নিখিল বলে, আর কে? কমলকলি নিজে। পরিবেশটা এতই ঘন হয়ে উঠেছে যে এই রসিকতায় কিন্তু কেউ হাসল না। বাসু অতঃপর জানতে চান, ন্যাড়া করিমের এমপ্লয়ার মানে সেই কান্দিভিলির রিপেয়ার শপ ওনারের বয়স কত, দেখতে কেমন? কৌশিক বলে, টিপিক্যাল বিহারি ব্রাহ্মণ, তবে স্বাস্থ্য ভালো, লম্বা চওড়া, কপালে ত্রিপুণ্ডক, মাথায় কাঁচা পাকা চুলে লম্বা টিকি, চোখে বাইফোকাল, রং কালো, বয়স প্রায় ৪৫। বাসু চোখ বন্ধ করে শুনছিলেন, হঠাৎ বলেন, আর ন্যাড়া করিম? বেটে আর মোটা? আগে হ্যাঁ, রীতিমতো বেটে আর মোটাও, কিন্তু আপনি কিভাবে? ব্যাস ব্যাস ব্যাস, আর কিন্তু টিন্তু নয়, জিক্স ধাঁধার ওই একটা পিসি খুঁজে পাচ্ছিলাম না। এখন 98% চান্স আমার সলিউশন হয়ে গেছে, বাকি 2% লুকানো আছে লাউডাউন স্ট্রিটে। রানু, তুমি দস্তুরকে একবার টেলিফোনে ধরো তো। রানীদেবী তার হুইল চেয়ারে পাক মেরে টেলিফোনের কাছে এগিয়ে গেলেন। বাসু বলেন, নিখিল, তোমারও একটা জরুরি কাজ আছে, এখনই সঞ্জয় সিংকে একটা ফ্যাক্স করে দাও, কান্দিভেলির রামবিলাস মিশিরকে যেন 3 শিফটে নজরবন্দি করে রাখে, জাস্ট ফর 2 days, লোকটা যেন পালাতে না পারে। কৌশিক বলে, রামবিলাস মিশির কেন, তার কি অপরাধ? বাহ, তুমিই তো বললে কপালে ত্রিপুণ্ডক, মাথায় টিকি। রানু টেলিফোনে দস্তুরকে ধরেছেন। বাসু বললেন, লুক হিয়ার মিস্টার দস্তুর, সেদিন সন্ধ্যায় আপনি অযাচিত আমার বাড়িতে এসেছিলেন, আজ আমি একটা রিটার্ন ভিজিট দিতে চাই, রাইট নাও, ইন হাফ অ্যান আওয়ার। আপনার সময় হবে? হবে, নিশ্চয়ই হবে, কিন্তু ব্যাপারটা কি? আপনি টেপ রেকর্ডারের বোতামটা টেপেননি তো? না না, কি যে বলেন। তাহলে বলি, আপনি আমাকে যে কাজটা অ্যাসাইন করেছিলেন তার সমাধান হয়ে গেছে। মানে? আপনি জানেন কে ট্রেনের কামরার মধ্যে কলিকে? উনি বাক্যটা শেষ করার আগেই বাসু সাহেব বলেন, ইয়েস স্যার, শুধু তাই নয়, সেই গোলাপি খামে যে ভদ্রলোক চিঠি লিখেছিলেন তার পরিচয়টাও। বাই দ্য ওয়ে, মিস পামেলা কাত্রচি বাড়িতে আছেন তো? না, নেই, আমরা পুরী থেকে ফিরে আসার সময় ও ওখানে থেকে গেছে, তসলি স্যান্ডস বিচে, আজই তার ফেরার কথা। অন্তত মিস সোমা হাজরা তো আছে, তার কাছে 2-একটা কথা জানার আছে। সরি স্যার, সেও কলকাতায় নেই, দুদিনের ছুটি নিয়ে বর্ধমানে গেছে, তবে আজই তার ফেরার কথা, সন্ধ্যাবেলা। তাহলে আমরা এখনই আসব? বাই অল মিনস। আমার সঙ্গে নিখিল আর সুকৌশলী দম্পতি থাকবে। ইউ আর অল ওয়েলকাম। দস্তুর সাহেব দস্তুর মতো উত্তেজিত, বাড়ির বাইরে পাইচারি করছিলেন। পরপর গাড়ি এসে ভিড়ল পোর্টিকোতে, পুলিশের জিপ আর কৌশিকের ফিয়াট। সেদিনকার সেই বেয়ারা এগিয়ে এসে খুলে দিল ফিয়াট গাড়ির দরজা। দস্তুর আপ্যায়ন করে নিয়ে গিয়ে বসালেন তার বৈঠকখানায়। বাসু সরাসরি কাজের কথা এলেন, আমি কলিমার ঘরটা একটু দেখব, আপনি আপনার সেই ডুপ্লিকেট চাবির ধোকাটা দিয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলুন। কৌশিক, সুজাতা ও নিখিলকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমরা 15 মিনিটের ভেতরেই ঘুরে আসছি। ঘর থেকে নির্জন করিডোরে বার হয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন দস্তুর। বাসুর হাত দুটি ধরে বললেন, টেল মি স্যার, ইজ ইট রূপেশ? নো, ইট ইজ নট, কিন্তু এভাবে মাঝপথে আমাকে রুখে দেবেন না প্লিজ। লোকটাকে আমি চিহ্নিত করেছি, তার পালাবার পথ নেই, কিন্তু নামটা জানানোর আগে আই মাস্ট সিকিউর দ্য মোস্ট ভাইটাল কনক্লুসিভ এভিডেন্স। সবার আগে দেখতে হবে সেটা যেন বেহাত না হয়ে যায়। আসুন। দস্তুর আর কথা বাড়ালেন না, দুজনে এসে দাঁড়ালেন কমলকলির তালাবন্ধ ঘরের সামনে। দস্তুর চাবির গোছা থেকে একটা চাবি বার করে গোদরেজের তালা খুলে দিলেন। ঘরে ঢুকেই 3-4টে সুইচ জ্বেলে দিলেন। ঘরটা আলোয় আলো হয়ে গেল।
চালু হলো এয়ার কন্ডিশনটা, বন্ধ করে দিলেন ফ্ল্যাশ পাল্লাটা। ঘরে একটা প্রকাণ্ড ডবল বেড খাট, একান্তে একটা টেবিলের ওপর কমলকলির একটা এনলার্জড ফটো, মাল্যভূষিত। ঘরে ধুনোর গন্ধ, একান্তে সোফা সেট, সেন্টার টেবিল। বাসু চারিদিকে তাকিয়ে নিয়ে একটা সোফায় বসে বললেন, বসুন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমার ধারণা আমি সমাধানে উপনীত হয়েছি, কিন্তু একটু আগেই যে কথা বললাম, মার্ডার কেসে একেবারে পাথরের প্রমাণ দিতে না পারলে ডেথ সেন্টেন্স হয় না। সেই পাথরের প্রমাণের সন্ধানেই আমি এখানে এসেছি। দস্তুর বললেন, সার্চ দ্য রুম ইফ ইউ প্লিজ। দেখছি। তার আগে জানিয়ে দিই, আপনাকে টেনশন মুক্ত করতে সেই গোলাপি রঙের খামে চিঠিখানা বিক্রমজিৎ লেখেনি। আপনার কন্যার সঙ্গে তার বিবাহ উত্তর জীবনে কোনো অসৎ সম্পর্ক গড়ে ওঠেনি। তাহলে কে লিখেছে সেই চিঠিখানা, যেটা আমি তার প্রাইভেট ড্রয়ার থেকে আবিষ্কার করি? আর কে হতে পারে? বলছি, তার আগে আপনার হেড কুককে একবার এ ঘরে আসতে বলুন। হেড কুক? অফ অল পারসনস, আমার হেড কুক? কেন? ওহ, আই এম সরি। ঘরের সুইচ বোর্ডে একটা কলবেল ছিল, সেটা টিপে দিলেন। এলো একজন খিদমতগার। তাকে বললেন, ইসমাইলকে ডেকে দে, বল জরুরি দরকার। মিনিট খানেকের ভিতরেই ছুটতে ছুটতে এসে হাজির হলো মোহাম্মদ ইসমাইল, দস্তুর প্যালেসের শেফ। খানদানি হোটেলে যেমন থাকে, সফেদ চোঙামতো টুপি মাথায়, নত হয়ে সালাম করে বললে, হুকুম ফরমাইয়ে সাব, ক্যা বানানা হ্যায়? দস্তুর তাকে বুঝিয়ে বললেন, ওকে ডেকে পাঠিয়েছেন বাসু সাহেব, ওর খানদানি মেহমান। লোকটা পুনরায় সালাম করে বাসু সাহেবের দিকে ফিরে জিজ্ঞাসা নেত্রে তাকালো। বাসু হিন্দিতে বললেন, না ইসমাইল, কোনো খাবার বানাবার ফরমায়েশ দেব বলে তোমাকে ডেকে পাঠাইনি। তোমার কাছে দু একটা খবর জানতে এসেছি। তবে কথাটা তোমার ঠিকঠাক মনে নাও থাকতে পারে। 5-7 দিন আগেকার কথা। তোমার যদি ঠিকমতো ইয়াদ না হয়, তাহলে কিচেনের আর 5 জন বাবুর্চি খানসামার সঙ্গে সলাহ করে আমাকে জানাতে পারো। আমি অপেক্ষা করব। লেকিন সওয়াল কিয়া হে জনাব? মিসেস মালহোত্রা মানে কমলকলির দিদিমণি যেদিন, মানে বুধবার 29 তারিখ সকালবেলা ট্রেন ধরতে যান, সেদিন সকালে তিনি কি ব্রেকফাস্ট খেয়ে যান? জি হ্যাঁ সাব, মেরা ইয়াদ হ্যাঁ। ইসমাইল লখনৌই বিনয়ে বিগলিত হয়ে খানদানি উর্দুতে যা নিবেদন করল তা এই রকম, জি হ্যাঁ সরকার, আমার সম্পূর্ণ স্মরণে আছে। কেউ কি আমার হাতের রান্না দিদিমণি সেই শেষবার গ্রহণ করেন, তারপর আর কিছু তাকে রেঁধে খাওয়াতে পারিনি। সেদিন ব্রেকফাস্টে আমি তাকে পরিবেশন করেছিলাম 4খানি আলুর পরোটা, মুর্গ মটর, একটা অমলেট, সালাদ আর 2 পিস সন্দেশ। লেকিন উনি মাত্র 2 পিস পরোটা নিলেন, অমলেট ছুলেন না, সন্দেশও একটা মাত্র খেলেন। কোথায় বসে খেলেন? ডাইনিং হলে? জি না, ওর ওয়াক্ত কম ছিল। উনি ট্রেন ধরার জন্য তাড়াহুড়া করছিলেন। আমি এ ঘরেই ওর খাবার এনে দিয়েছিলাম। ওর টেবিলে বসে উনি ঝটপট ছোট হাজরি খেয়ে নিলেন। ঘরে তখন আর কে ছিল? আর কে তাকে এ ঘরে বসে খেতে দেখেছে? আর কে থাকবে হুজুর? সোমা দিদিমণি শুধু ছিলেন, আর পরে রতন জুঠা বর্তন উঠিয়ে নিতে এসেছিল। সে দেখেছে। রতনের নিশ্চয়ই ইয়াদ হবে, কি দিদি রতনকে বলেছিলেন, রতন পরোটা আর অমলেট জুঠা করে নি, তুই খেয়ে নিস। বাসু জানতে চান, তখন দিদিমণি কি একটা কালো শিফন শাড়ি পরেছিল? হুজুর, শিফন কাকে বলে আমি জানি না, তবে দিদিমণি ঘোর কালো রঙের মসলিন তরিকা শাড়ি পরেছিলেন। ওই কাপড়ে তৈরি জ্যাকেট ভি পেহনে হয়ে ব্রেকফাস্ট খাই। বাসু দস্তুরের দিকে ফিরে ইংরেজিতে বললেন, লোকটার মেমোরি অ্যাপ্রিসিয়েট করতে আমি যদি ওকে 100 টাকা বকশিস দিই, আপনি কিছু মনে করবেন? অফকোর্স, বলে দস্তুর ঘুরে দাঁড়ালেন তার হেড কুকের দিকে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে তাকে দিয়ে বললেন, সাহেব তোমাকে এই তোফা দিতে বলেছেন। দিদিমণিকে তুমি ভালোবাসো, তার কথা তোমার এত চমৎকারভাবে মনে আছে, তারই জন্যে এই তোফা। লোকটা লম্বা সেলাম দিয়ে বিদায় হলো।
বাসু বললেন, এবার চলুন, মিস সোমা হাজরার ঘরটা দেখব। আসুন। কিন্তু সোমা হাজরার ঘরে ঢোকায় বাধা পড়ল। সে ঘরটা প্রাসাদের পশ্চিম প্রান্তে, একান্তে। ঘরের দরজা দুপাল্লার, সেগুন কাঠের রেইসড প্যানেল পাল্লা, তাতে গোদরেজের তালা নেই। দুটি পিতলের কড়াই ঝুলছে একটা মোক্ষম নবতাল, তদুপরি হ্যাসপ বোল্ডের আর একটা মজবুত চাইনিজ লক। দস্তুর বললেন, এ তালার ডুপ্লিকেট চাবি আমার রিংয়ে নেই দেখছি। মনে হচ্ছে সোমা নিজেই এ দুটি তালা কিনে এনে লাগিয়েছে। বাসু বললেন, তাহলে আপনার ড্রাইভারকে ডাকুন, গাড়ি থেকে টুল বক্সটা নিয়ে আসুক। তালা দুটো এখনই ভাঙতে হবে। তাছাড়া নিচে খবর পাঠান, ওরাও চলে আসুক। সর্বসম্মুখে তালা দুটি আমি ভাঙতে চাই। দস্তুর বললেন, আজ বিকেলেই কিন্তু মিস হাজরা ফিরে আসবে। আই ডোন্ট কেয়ার, আধা ঘন্টার ভিতর তালা দুটি ভেঙে ফেলতে হবে। তাই হলো। ওরা বৈঠকখানায় গিয়ে আবার বসলেন। আধ ঘন্টার মধ্যেই দস্তুরের সেক্রেটারি, পামেলা নন, ইনি পুরুষ, এসে খবর দিলেন তালা দুটি ভাঙা হয়েছে, কিন্তু হ্যাসপ বোল্ট বা হুড়কো এখনও খোলা হয়নি। ওরা উপরে উঠে এলেন। বাসু সহস্তে হুড়কো সরিয়ে ঘরে ঢুকলেন। ছোট ঘর, দুটি জানালাই বন্ধ, একটা সিঙ্গেল বেড খাট, ড্রেসিং টেবিল, খান 2 চেয়ার, একটা ক্যানভাসের ইজি চেয়ার, ওপাশে দেওয়াল ঘেঁষে গোদরেজের স্টিল আলমারি। খাটের ওপর বিছানার চাদর মেঝে পর্যন্ত লুটানো। সেটা তুলে দেখা হলো। নিচে খান 2 সুটকেস, তালা বন্ধ। বাসু জানতে চান, ওই স্টিল আলমারিটা কার, আপনার না সোমা হাজরার? আলমারিটা হাউস প্রপার্টি, কিন্তু ভিতরে বোধহয় রাখা আছে সোমার কাপড় জামা। আমি ঠিক জানি না, কলি অথবা পামেলা থাকলে বলতে পারত। ওর চাবি আছে আপনার কাছে? ঠিক জানি না, চাবিটা ছিল কলির কাছে, সে হয়তো সোমাকে দিয়েছে। তবে এর ডুপ্লিকেট হয়তো দীর্ঘদিন আমার কাছে অব্যবহৃত পড়ে আছে। লেটস সি। কিন্তু কাজটা কি ঠিক হবে? সোমা তো আজ সন্ধ্যাতেই। কথাটা শেষ হলো না। বাসু এগিয়ে এসে ওর হাত থেকে চাবির গোছাটা কেড়ে নিয়ে দস্তুরের সেক্রেটারিকে দিলেন। বললেন, প্লিজ ট্রাই টু ওপেন আপ। 2-3টি থোকায় 30-40টা চাবি। ভদ্রলোক একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা চালিয়ে যান। নিখিল অস্ফুটে প্রশ্ন করে, ওর ভিতরে আপনি কি খুঁজতে চাইছেন স্যার? কি থাকতে পারে ওই আলমারির ভিতর? দ্য লাস্ট পিস অফ দ্য জিগস পাজল, সেই চাপা রঙের মুর্শিদাবাদী শাড়িখানা, যেটা পরে কলি এ বাড়ি ছেড়ে যায়। নিখিল প্রতিবাদে কি একটা কথা বলতে যায়, তার আগেই দরজার কাছ থেকে শোনা যায় মহিলা কণ্ঠে একটা আর্তনাদ। এ কি, আপনারা এখানে কি করছেন? তালা ভেঙে আমার ঘরে ঢুকে। সবাই এপাশ ফিরে দেখেন দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে সোমা হাজরা। তার কাঁধে একটা শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ। আর কি আশ্চর্য, তার পরিধানে চাপা রঙের একটা মুর্শিদাবাদী শাড়ি। বাসু বলে ওঠেন, দেয়ার ইউ আর। তারপর সুজাতা আর কৌশিকের দিকে ফিরে বলেন, কি হে সুকৌশলী, চাপা রঙের মুর্শিদাবাদী শাড়ি নাকি বাজারে বিক্রি হয় না? ঠিক তখনই দস্তুরের সেক্রেটারির হাতের চাপে আলমারির হ্যান্ডেলটা ঘুরে যায়। তিনি বলে ওঠেন, খুলে গেছে স্যার। সোমা হাজরা ঝাঁপিয়ে পড়ে বাধা দিতে যায়। তাকে রুখে দেয় নিখিল। বলে, প্লিজ ডোন্ট অবস্ট্রাক্ট আস। আলমারির ভিতর কি আছে আমাদের দেখতে দিন, আপনার সামনেই আমরা তা দেখব। না 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 না, তা আপনারা পারেন না। আগে সার্চ ওয়ারেন্ট না করিয়ে আমার ঘরের ভিতরে আসতে পারেন না? বাসু বলেন, কারেক্ট। আন্ডার সেকশন 442 অফ ইন্ডিয়ান প্যানাল কোড অনধিকার প্রবেশ। তাছাড়া তালা ভাঙা আন্ডার সেকশন 445 অফ আইপিসি। সোমা ঘুরে দাঁড়ায় বাসু সাহেবের মুখোমুখি। গলায় বিষ ঢেলে বলে, আপনি যত নষ্টের গোড়া। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? শাহেনশাহ, বাদশাহ, যা ইচ্ছে করবেন। বাসু সাহেব একটি ছদ্ম কর্নিশ করে বলেন, জিনেহি জাহানারা বেগম সাহেবা, বান্দা তো হ্যাঁ হুজরিন কি নফর। বিদ্যুৎ স্পেস্টের মতো লাফিয়ে ওঠে ইন্সপেক্টর নিখিল দাস। কি বললেন? জাহানারা বেগম সাহেবা? ইয়েস ইন্সপেক্টর দাস। ন্যায়রা কাশেমের সাগরেদ জাহানারা বেগম কুয়েত বা দুবাই চলে যাননি। দস্তুর প্যালেসে চাকরি নিয়েছিল কলির কোম্পানিয়নের পরিচয়ে ঠিক 2 বছর আগে। সোমা হাজরা চিৎকার করে ওঠে, কে
কি জাহানারা বেগম, আপনারা? বাসু ডান হাতটা তুলে তাকে মাঝপথে থামিয়ে দেন। বলেন, একটি কথাও বলো না সোমা। যতক্ষণ না তোমার পক্ষের সলিসিটর উপস্থিত হচ্ছেন, সে কনস্টিটিউশনাল রাইট তোমার আছে, কারণ নিখিল তোমাকে অ্যারেস্ট করছে একটি মারাত্মক চার্জে, এইডিং অ্যান্ড অ্যাবেটিং আ ফার্স্ট ডিগ্রি মার্ডার। নিখিল নিঃশব্দে এগিয়ে আসি। সোমা হাজরার হাতে পরিয়ে দেয় স্টেইনলেস স্টিলের একজোড়া বালা। আলমারির হ্যান্ডেল ঘোরানো গিয়েছে আগেই। নিখিল কারো অনুমতির অপেক্ষায় থাকল না, টেনে খুলে দিল আলমারির পাল্লাটা। সামনেই জড়ো করে রাখা একটা কালো শিফনের শাড়ি, জ্যাকেট। সোমা দুহাতে মুখ ঢেকে বসে পড়ে একটি চেয়ারে। আধ ঘন্টা খানেক হলো ওরা নিউ আলিপুরের ডেরায় ফিরে এসেছেন। নিখিল আসেনি। সে বাড়ি গেছে তার স্ত্রী কাকলিকে নিয়ে আসতে। বলে গেছে, আমাদের দুজনের আজ রাত্রে আপনার বাড়িতে নিমন্ত্রণ। মামিমাকে রান্নাবান্নার হাঙ্গামা করতে বারণ করবেন। আমি 7-8 প্যাকেট চিকেন বিরিয়ানি আর মাংস নিয়ে আসব। ডিনার খেতে খেতে শুনব কি করে আপনার জিক্স পাজেলটা সমাধান হলো। বাই দা ওয়ে স্যার, আপনি রাত্রে কি খাবেন? জানি না তোমার মামিমা আজ আমার জন্য কি বরাদ্দ করেছেন। বোধ করি দুধ সাবু। না স্যার, আজ একটা ডে অফ এক্সেপশন। আপনিও খাবেন চিকেন বিরিয়ানি। কিচ্ছু হবে না, আমি মামিমাকে বলবো। দেখো, যদি পুলিশের হুমকিতে সে রাজি হয়। ও বাড়িতে মূল ঘটনার জবনিকা পড়ে গেছে। জাহানারা মেয়াদ খেটেছে, তার ফিঙ্গারপ্রিন্ট লালবাজারে সযত্নে সংরক্ষিত। তাছাড়া তার আলমারির ভিতরে সিক্রেট ড্রয়ার থেকে আবিষ্কৃত হয়েছে কমলকলির যাবতীয় গহনা, পান্না বসানো নেকলেসটা বাদে অবশ্য। ন্যাড়া কাশিম বোধহয় ভেবেছিল পুলিশ কলকাতা শহরের 1000টা বাড়িতে তল্লাশি করলেও শুধু দস্তুর প্যালেসে করবে না। আমি মূলত ডিফেন্স কাউন্সিলর। নিরপরাধ আসামিকে বাঁচানোই আমার ধর্ম। এক্ষেত্রে আমি ধর্মচ্যুত হয়েছি। প্রসিকিউশনের তরফে কাজ করেছি। কলিমায়ের প্রাণটা তো ফেরত দিতে পারবো না। সুতরাং দস্তুর জনান্তিকে বলেছিলেন, কিন্তু আপনি প্রকারান্তরে আমার মনে শান্তি ফিরিয়ে এনেছেন। আমার মেয়েকে কলঙ্কমুক্ত করেছেন। বুঝিয়ে দিয়েছেন কলির মৃত্যুর পর তার চাবির ধোকাটা সোমার হেফাজতে এসে যায়। সন্দেহটা বিক্রমজিতের ঘাড়ে চাপিয়ে দিতে সময় ওই চিঠিখানা কলির ড্রয়ারে রেখে দেয়। তা হোক, এক্ষেত্রে আমি কোনো ফি নেব না। কৌশিক সুজাতাও জোর হস্তে বলেছিল, প্লিজ স্যার, আমরাও এক্ষেত্রে কিছু নিতে পারবো না। রাত 8:30 নাগাদ বিরিয়ানি পোলাওয়ের এক গাদা প্যাকেট নিয়ে নিখিল সস্ত্রীক এসে উপস্থিত হল। সবাই জমিয়ে বসলেন ড্রয়িং রুমে। নিখিল বলে, এবার বলুন স্যার, কি করে বুঝলেন? প্রথমে বলুন, সোমা হাজরাকে কখন সন্দেহ করতে শুরু করলেন? প্রথম কখন সন্দেহ করতে শুরু করেন? যখন সে বেমক্কা আমাকে প্রশ্ন করে বসল, দিদি সেদিন কীরকম ড্রেস পরেছিলেন জানেন? ফর আ সপ্লিট সেকেন্ড আমার মনে প্রশ্ন জাগল, একথা ও জানতে চাইল না কেন? আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ শুনেছি, একটা চাপা রঙের বেনারসি। দেখলাম ও দৃঢ় প্রতিবাদ করল। উইথ গ্যাস্টো সে প্রমাণ করতে চাইল, না, চাপা রঙের বেনারসি নয়, কালো শিফন শাড়ি। আমার মনের প্রশ্নটা বারবার উঠছিল, কেন কেন কেন? আমি ভেবে দেখলাম, আমাদের পরিচিত ট্রেন যাত্রীদের মধ্যে একমাত্র সোমা হাজরাই জানে যে সি কুপেতে কমলকলি একা যাচ্ছে 10 লাখ টাকার গহনা নিয়ে। সে নিজেই যদি খুনটা করে, তাহলে তার প্রথম কাজ হবে টাইম ফ্যাক্টরটাকে গুলিয়ে দেওয়া। কিন্তু একা হাতে সে খুনটা করতে পারে না। যদি কেউ তার সহকারী থাকে তাহলে পারে। সুযোগ মতো সে ক্লোরোফর্ম ভেজানো রুমালটা চেপে ধরবে কলির নাকে। ওর সহকারী ধরে থাকবে কলির হাত দুটো। কলি অজ্ঞান হয়ে গেলে দুজনে কাজ হাসিল করে লাশটাকে বেঞ্চির নিচে চালান করে দেবে। আমার মনে হলো, তা যদি ঘটে তাহলে ওরা সেটা করেছে খড়গপুর বালাসোরের মাঝামাঝি, অ্যারাউন্ড বেলা 12:30 থেকে 1টা নাগাদ। সেক্ষেত্রে বালাসোরে ওর সহকারী অর্থাৎ ন্যাড়া করিম কলির মালপত্র নিয়ে নেমে যায়।
ক্লোকরুমে জমা দেয়। সোমার কাছে ছিল ওই কালো শিফন শাড়ির ডুপ্লিকেট সেট। ইনফ্যাক্ট সে নিজেই কমলকলিকে ওই স্ট্রাইকিং পোশাকটা বেছে দেয়, দুটি কারণে, যাতে ফর্সা কমলকলি একটা কনসপিকুয়াস চটকদারি ফিগার হয়ে ওঠে, দ্বিতীয়ত ওর নিজের কাছে একটা ডুপ্লিকেট শিফন শাড়ির সেট আছে। ডেড বডি বেঞ্চির নিচে পাচার করে ন্যাড়া করিম যখন বালাসোরে নেমে গেল, তখন সিকুপের দরজায় চিটকিনি দিয়ে পোশাক বদলিয়ে সোমা বসল জানালায়। ভদ্রক স্টেশনে সে ম্যাগাজিন ভেন্ডারকে ডেকে টাকা পঁচিশের পত্রিকা কিনে 50 টাকা দিয়ে দেয়। উদ্দেশ্য, ভেন্ডারটা যাতে ফার্স্ট ক্লাস কোপেতে একজন কালো শিফন পরা ফর্সা মহিলাকে মনে রাখতে পারে। তার রূপযৌবন বা গা দেখানো কালো শিফন শাড়ির জন্য না হলেও ওই 50 টাকার নোট দিয়ে ভাঙ্গানি না চাওয়ায়। সময় গোলাপি কাগজে প্রেমপত্র দুটি লেখে, একটি রেখে দেয় কলির ড্রয়ারে, চাবি তার কাছেই ছিল কলির মৃত্যুর পর। দ্বিতীয়টা ট্রেনের কামরায় ওর ভ্যানিটি ব্যাগে। কলির টেলিফোন রেকনয়েটারে অলি এন্ট্রিটাও তারই করা। নিখিল জানতে চায়, তাহলে সে নামলো কখন, কোথায়? সম্ভবত ভদ্রলোকের পরের স্টেশনেই, জাজপুর কেওনঝড়ে। হত্যাকাণ্ডটা যে ভদ্রলোকের পরে হয়েছে, অর্থাৎ সোমার জবানবন্দি হিসেবে সে নিজে বালাসোরে নেমে যাওয়ার পর। এটা এস্টাবলিশ করতে মার্ডার ওয়েপনটা সে ছুঁড়ে ফেলেছিল বিটুইন ভদ্রক অ্যান্ড জাজপুর। কৌশিক বলে, কিন্তু পোস্টমর্টমে অটোপসি সার্জন কেন বললেন মৃত্যুর সময় 3:30 আগে নয়? তিনি তো ভদ্রক স্টেশনে কমলকলিকে জীবিত দেখতে পাওয়ার কথা জানতেন না। কারেক্ট, কিন্তু তিনি কিভাবে টাইম ফ্যাক্টরটা স্থির করলেন? খুব সম্ভবত মৃতের পাকস্থলী এবং অন্ত্রে খাদ্যের জীর্ণতার সূত্র ধরে। পাকস্থলীতে তিনি যে খাদ্য পেয়েছেন তা থেকে বুঝেছেন খাদ্য গ্রহণের 3-3.5 ঘন্টা পরে পরিপাক যন্ত্র কাজ করা বন্ধ করেছে, কারণ লোকটা মারা গেছে। তিনি পুলিশের কাছ থেকে জেনেছেন যে কমলকলি লাস্ট মিল বা ব্রেকফাস্ট খেয়েছে খড়গপুরে, অর্থাৎ 12:15 সুতরাং তার 3-3.5 ঘন্টা পরে বিটুইন ভদ্রক অ্যান্ড জাজপুর সে মারা গেছে। অটোপসি সার্জনের বিচার নির্ভুল, কিন্তু বাস্তবে কমলকলি ব্রেকফাস্ট খেয়েছিল বেলা 9টায় বাড়িতে। ফলে তারপর 3-3.5 ঘন্টা যোগ দিলে হয় 12:00-12:30। সুজাতা প্রশ্ন করে, কিন্তু ন্যাড়া করিম যে বেটে আর মোটা, এটা আন্দাজ করলেন কেমন করে? খুব সহজে। হত্যা অপরাধটা রূপেশ অথবা বিক্রমজিতের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল সোমা। ও জানত না কার কি জাতের অ্যালিবাই আছে, তাই লোকটাকে খুব বেশি চিহ্নিত করেনি। তবে রূপেশ ও বিক্রমজিৎ দুজনেই রোগা ও লম্বা। আমার মনে হলো যে ন্যাড়া করিমও যদি রোগা এবং লম্বা হয়, তাহলে সোমা কিছুতেই ও কথা বলতো না। সে বলতো, ভদ্রলোক রোগা কি মোটা, লম্বা কি বেটে তা সে নজর করেনি। এ থেকে আন্দাজ হলো জাহানারা বেগমের সহকারী ছিল হয়তো মোটা আর বেটে। এই সময় বিশে এসে জানালো, দস্তুর সাহেবের ড্রাইভার সাহেব এসেছেন, তিনি দেখা করতে চান। বাসু বললেন, আসতে বলো তাকে। লোকটা এসে স্যালুট করল। তার হাতে একটা বিগ শপার ব্যাগ, একটি খাম সে হস্তান্তরিত করল বাসু সাহেবকে। একই রকম খাম, একই রকম কাগজ। খামটা খুলে উনি পড়লেন, প্রিয় ব্যারিস্টার সাহেব, পত্রবাহকের হাতে কয়েকটি জিনিস পাঠালাম। 1-এর এ, কলকাতা পুলিশের কাছ থেকে পান্না বসানো একটি নেকলেস প্রাপ্তির রসিদ। 1-এর বি, ইন্সপেক্টর দাসের মিসেসকে আমি সেটা উপহার দিচ্ছি, এই মর্মে একটা স্বীকারোক্তি। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি টেলিফোনে জানিয়ে তার অনুমতি নিয়েছি। 2, কলির সেই কসমেটিক কম্প্যাক্টের বাকি গহনাগুলি, এগুলি আপনার নাতনির জন্যে আমার আশীর্বাদী। তার বিবাহের সময় আমি হয়তো উপস্থিত থাকব না, এটা তার বিবাহে আমার অগ্রিম আশীর্বাদ ও যৌতুক। কি জানেন বাসু সাহেব, ওই গহনাগুলো এ বাড়িতে রাখতে মন সরছে না। মর্মান্তিক দুঃখ বিজড়িত স্মৃতিচিহ্ন। যদি নিখিলবাবু ও কৌশিকবাবু মনে করেন এই অলঙ্কারগুলি অশুভ ও অভিশপ্ত, তাহলে তারা যেন গহনা ভেঙে নতুন করে গড়ে নেন, আমাকে যেন প্রত্যর্পণ না করেন। বাকি রইলেন আপনি নিজে এবং মিসেস বাসু।
আপনার জন্য এক বোতল রয়্যাল স্যালিউট পাঠালাম। দুঃখ ভোলাতে এমন ওষুধ আর নেই, আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি। সবচেয়ে বড় কথা, আপনি কলিকে মিথ্যা কলঙ্ক থেকে মুক্ত করেছেন, আমাকে শান্তি দিয়েছেন। কন্যার স্মৃতির সঙ্গে কোনো ক্লেদ যুক্ত হয়ে রইল না। মিসেস বাসুই একমাত্র ব্যতিক্রম, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ব্যতীত আর কোনো উপহার পাঠালাম না। সে ধৃষ্টতা দেখাবার স্পর্ধা আমার নেই। বিবাহ সূত্রে সর্বশক্তিমান ঈশ্বর তাকে যে রত্নটি উপহার দিয়েছেন, তারপর আর কোনো পার্থিব উপহার তার কাছে অকিঞ্চিত। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ইতি ভাগ্যহীন জগৎপতি দস্তুর। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।